আজকে ৫টা বছর পরে অনেক দেশে ফিরছে। আব্বুর স্বপ্ন পূরণ করতে ৫টা বছর আগে প্রিয় ২ জন মানুষকে ছেড়ে বিদেশের মাটিতে পাড়ি জমিয়েছিল সে। আব্বুর স্বপ্ন ছিল তার ছেলে বড় একজন ডাক্তার হবে, যে কিনা গরিব মানুষগুলোর পাশে দাঁড়াবে, বিনা পারিশ্রমিকে চিকিৎসা করবে। অনেক আজকে সেই স্বপ্নটা পূরণ করতে পেরেছে, বড় একজন ডক্টর হয়ে দেশে ফিরেছে। কিন্তু আব্বু আম্মুকে অনেক বিষয়টা জানায়নি, কারণ ওদের সারপ্রাইজ দিবে বলে। অনেক প্লেনে বসে পুরনো স্মৃতির কথা ভাবছিল। পড়ালেখার জন্য অন্য কোনো দিকে মন দিতে পারেনি সে। অনেক বারবার ভাবছিল যে আব্বু আম্মু ওকে এই অবস্থায় দেখলে কতটা খুশি হবে। কথাগুলো ভাবছিল, এর মধ্যেই প্লেন ল্যান্ড করে। অনেক এয়ারপোর্ট থেকে লাগেজটা নিয়ে বেরিয়ে তারপর একটা গাড়িতে করে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। অনেক আধ ঘন্টার মধ্যে বাসার সামনে চলে আসে। বাসার সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দেখতে লাগলো। বাসাটা সে আগের মতোই আছে, কিন্তু শহরটা অনেক পাল্টে গেছে। অনেক এক নজরে সব কিছু ভালো করে দেখে নিয়ে তারপর দরজার সামনে গিয়ে কলিং বেল দিল। ২-৩ বার বাজতেই আম্মু এসে দরজা খুলে দেয়। দরজা খুলে আম্মু অনেকের দিকে চোখগুলো বড় বড় করে তাকিয়ে থাকে। তখন অনেক একটা হাসি দিয়ে আম্মুর পায়ে হাত দিয়ে সালাম করে বলতে লাগলো। আম্মু, কেমন আছো তুমি? অনেক কথাটা বলতেই আম্মুকে বিদ্যুতের গতিতে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে কান্না করে দিয়ে বলে। আব্বু, তুই আসছিস? তুই জানিস আমি তোর জন্য প্রত্যেকটা দিন অপেক্ষা করে থাকতাম যে আমার কলিজার টুকরাটা আমার কাছে আসবে। আমি আমার কলিজার টুকরাটাকে একবার বুকে জড়িয়ে নিব। আব্বু, তুই আসলি, আমাকে একবারও জানালি না কেন? কেমন আছিস আব্বু? আম্মু কথাগুলো কান্না করতে করতে বলছিল। এবার অনেক একটা মুচকি হাসি দিয়ে তারপর আম্মুকে ছাড়িয়ে নিয়ে আম্মুর চোখের পানিগুলো মুছে দিয়ে বলতে শুরু করে। আম্মু, তুমি জানো না আমার জান্নাত কান্না করলে আমার খুব কষ্ট হয়? তাহলে কান্না করো কেন? আর আমি তো তোমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য এভাবে হুট করে চলে আসছি। দেখতে চেয়েছিলাম আমাকে হঠাৎ করে দেখতে পেয়ে তোমার মধ্যে কি প্রতিক্রিয়া হয়। কিন্তু যেটা দেখতে পেলাম যে আমার আম্মুটা তো আমাকে এত ভালোবাসে, যার জন্য কান্না করতে পারে। তাহলে আমি এতদিন বাসায় ছিলাম না, আমার আম্মু কত কান্না করেছে। আম্মু, প্লিজ কান্না করো না। এখন আমি চলে এসছি। আম্মু, আমি আব্বুর স্বপ্নটা আমি পূরণ করতে পেরেছি, তাই তোমাদের সারপ্রাইজ দেবো বলে বলিনি। তাই এইভাবে চলে আসছে। আম্মু, কান্না করো না প্লিজ। অনেকের কথাগুলো বলা শেষ হতেই আম্মু ওর মুখের দুই পাশে হাত দিয়ে ওর সারা মুখে চুমু খেতে লাগলো। অনেকক্ষণ চুমু দিয়ে আবারও অনেককে জড়িয়ে ধরে বলতে লাগলো। আব্বু, কেমন আছিস তুই? কতটা শুকিয়ে গিয়েছিস, মনে হয় খাওয়া দাওয়া ঠিক মতো করিসনি। আম্মু, সব আম্মুদের কাছে মনে হয় তার ছেলে ঠিকমতো খাওয়া দাওয়া করে না। আসলে অনেকদিন দূরে ছিলাম তো, তাই এমন মনে হচ্ছে। সবাই বলে আমি মোটো হয়ে গেছি, আর তুমি বলো আমি শুকিয়ে গেছি। আম্মু, আমি অনেক ভালো আছি। আর আমার জান্নাতটাকে দেখে তো এখন আরও ভালো লাগছে আমার। আমার মনটা খুবই হ্যাপি হয়ে গেছে। আর তুমি কেমন আছো বলো তো? আজকে আমার কলিজার টুকরাটাকে আমি কাছে পেয়েছি। আমি কি খারাপ থাকতে পারি? আর তোর আব্বু তো অফিসে গেছে। তোর আব্বু আজকে সকালেও তোর কথা বলেছে যে তুই ফিরে আসলে উনি নিশ্চিন্ত হতে পারে যে ওনার ছেলে ওনার স্বপ্নটা পূরণ করেছে। আমি তোর আব্বুকে আমি এখনই ফোন করছি। না আম্মু, এখনই আব্বুকে ফোন করার দরকার নেই। আব্বুকে আমি একটা সারপ্রাইজ দিতে চাই। আব্বু বাসায় আসুক, তারপরে না হয় আব্বুর স্বপ্নটা যে পূরণ করতে পেরেছে, আমি সেটা আব্বুকে সারপ্রাইজ দিয়ে বলবো। আচ্ছা ঠিক আছে, দেখেছিস তোকে কতক্ষণ ধরে দাঁড় করিয়ে রেখেছি। আব্বু, ভিতরে আয়। কথাটা বলতেই অনেক আম্মুর সাথে ভেতরে গেল। তারপর আম্মু বলতে লাগলো। আব্বু, তুমি একটু ফ্রেশ হয়ে আসো, আমি তোমার জন্য খাবার দিচ্ছি। মনে হয় না তুমি অনেকক্ষণ যাবৎ কিছু খেয়েছো। যাও, ফ্রেশ হয়ে আসো, আমি তোমার জন্য খাবার দিচ্ছি। কথাটা বলতেই অনেক একটা মুচকি হাসি দিয়ে তারপর রুমে চলে যায়। রুমে গিয়ে চারপাশটা খুব ভালো করে দেখতে লাগলো। ৫টা বছর আগে যেমন রেখে গেছিল, এখনো ঠিক তেমনই আছে। অনেক একটু হেসে ভাবতে লাগলো। আমার আম্মু আসলেই বেস্ট আম্মু, না হলে এত ভালো কেউ বাসে? আমাকে তো ভালোবাসেই, আমার জিনিসগুলোকেও অনেক ভালোবাসে সে। অন্য এগুলোকেও এত যত্ন করে রেখেছে। কথাগুলো ভেবে অনেক ওয়াশরুমে গিয়ে তারপর ফ্রেশ হয়ে নিয়ে নিচে গিয়ে দেখে আম্মু ওর জন্য অপেক্ষা করছে। অনেক আম্মুর পাশে চেয়ার টেনে বসলে আম্মু খাবার বেড়ে দিয়ে নিজ হাতে ওকে খাইয়ে দিতে লাগলো। অনেকের মনে পড়ে গেল, ও যেদিন বাসায় থেকে গিয়েছিল সেদিনও আম্মু ওকে নিজ হাতে খাইয়ে দিয়েছিল।
পরীক্ষার সময়টাতেও আম্মুর হাতে খাওয়াটা ওর অভ্যাস। আর তাছাড়া সময়ে অসময়ে না ছুতে আম্মুর হাতে খাওয়াটা ওর সবচেয়ে বড় অভ্যাস। আম্মু সবসময় বলতো, খাইয়ে দিতে হবে কেন? তখন অনেক বলতো যে এটা ওর হচ্ছে আম্মুর থেকে ভালোবাসা আদায় করার একটা উপায়। তখন আম্মু একগাল হেসে ওর মাথায় হাত বুলিয়ে দিত। খাওয়া দাওয়া শেষ হলে অনেক আম্মুর কোলে শুয়ে অনেকক্ষণ কথা বলে। তারপর বিকেল হতে অনেক আম্মুকে বলল, আম্মু, আমি একটু বন্ধুদের সাথে দেখা করে আসি। আজকে 5টা বছর পর বাসায় আসছে, ওদের সাথে একটু কথা বলে আসি। যদি জানতে পারে আমি বাসায় এসেছি আর ওদের সাথে দেখা করিনি, ওরা খুব রাগ করবে। আচ্ছা ঠিক আছে, যাও। কিন্তু আব্বু, রাতে কি খাবে বলো তো? আম্মু, তোমার যেটা ইচ্ছে রান্না করো তো। তুমি যা রান্না করো, তোমার হাতের খাবার সবটাই অনেক মজা হয়। তাই তোমার যেটা ইচ্ছা রান্না করো। কথাটা বলতেই আম্মু একটা মুচকি হাসি দিল। অনেক নিজের রুমে গিয়ে তারপর বাইকের চাবিটা নিয়ে নিচে এসে দেখলো বাইকটা অনেক ধুলো জমে গেছে। তারপর কোনো রকম একটু পরিষ্কার করে নিয়ে বাইকটা স্টার্ট দিয়ে অনেক ওদের আড্ডা দেওয়ার জায়গায় যেতে লাগলো। অনেক এর মাঝে ওর দুই বন্ধু আলামিন আর মেহেদিকে ফোন করে আড্ডার জায়গায় আসতে বলেছে। আচ্ছা, যেতে যেতে আপনাদের পরিচয়টা দিয়ে নিই। ইনি হচ্ছেন তিনি, আমাদের গল্পের হিরো ঈশার আহমেদ অনেক। আব্বু আম্মুর একমাত্র সন্তান। আব্বু দেশের নাম করা একজন বিজনেসম্যান আর মা গৃহিণী। আব্বু আম্মু ভালোবেসে বিয়ে করেছিল, একটা মাত্র সন্তান, তাই তাদের ভালোবাসার কোনো কমতিও নেই। আর আব্বুর ইচ্ছা ছিল ছেলে একজন ডক্টর হবে। আর তাছাড়া অনেকদের নিজস্ব একটা হসপিটালও আছে, যেখানে গরিব মানুষগুলোকে বিনা পয়সায় চিকিৎসা দেওয়া হয়। অনেকের আব্বুর ইচ্ছা ছিল যে তিনি একজন নিজের ডক্টর হবেন, কিন্তু অনেকের দাদু চেয়েছিল ছেলে বিজনেসম্যান হবে। কারণটা, বিজনেসটা ওদের রক্তের সাথে মিশে আছে। দাদু একজন বড় বিজনেসম্যান থাকায় আব্বুর আর ডক্টর হয়ে উঠতে পারেনি। তাই আব্বু চেয়েছিল ওনার পূরণ না হওয়ার স্বপ্নটা ওনার ছেলে ডক্টর পূরণ করুক। তাই তো ছেলে একটা মাত্র সন্তান হওয়া সত্ত্বেও ছেলেটাকে এতদিন নিজেদের কাছ থেকে এতটা দূরে রেখেছিল। ছেলের আব্বু স্বপ্নটা পূরণ করতে পেরেছে। তাই আজকে 5টা বছর পর একজন বড় ডক্টর হয়ে তারপর দেশে ফিরেছে। কথা বলতে বলতে অনেক ওদের আড্ডার জায়গায় চলে আসে। এসে দেখে ওর দুই হারামি বন্ধু আলামিন আর মেহেদি বসে আছে। অনেক ওদের সামনে যেতে দুইজনে উঠে এসে ওকে জড়িয়ে ধরে। অনিকা ওদের দুই হাতে জড়িয়ে ধরে। অনেক কিছু বলার আগে ওরা বলতে শুরু করে, কেমন আছিস বন্ধু? আলহামদুলিল্লাহ, ভালো আছে। তোরা কেমন আছিস? হ্যাঁ, আমরাও ভালো আছি। তুইও চলে আসছিস, এখন পুরোপুরি ভালো হয়ে গেছি। একটু পর ওরা দুজন অনেককে ছেড়ে দিয়ে ওরা অনেকের পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে দেখতে লাগলো। তারপর আলামিন বলতে লাগলো, মামা, তুমি তো পুরো হিরো হয়ে গেছো। দেখতে যা ভালো লাগছে না, যে কোনো মেয়ে তোমাকে পেহলিবারে দেখে টাসকি খেয়ে যাবে। তোরে চাপা মারা বন্ধ করতো, সেজন্যই তো আজকে পর্যন্ত একটা মেয়েকেও পটাতে পারলাম না। এবার ওরা তিনজন আড্ডার জায়গায় গিয়ে বসলো আর মেহেদি বলল, থাক এসব কথা আর বলো না তো। তুমি যে কেমন তা আমরা কি জানি না? সবসময় তো বইয়ের মধ্যে মুখ গুজে থাকতে, তাহলে মেয়েরা তোমাকে দেখবে কি করে? আর তুমি মেয়েদের সাথে কথা তো তেমনভাবে কথাই বলনি, তাহলে ওরা তোমাকে প্রেমের প্রস্তাবটা দেবে কি করে? তাই এইসব কথা বলে আর লজ্জা দিও না। মেয়েরা তোমার সাথে কথা বলার কোনো সুযোগই তুমি ওদের দাওনি। ওদের সুযোগ দিলে তো ওরা তোমাকে পছন্দ করবে বা তুমি কাউকে পছন্দ করবে। তাও তো ঠিক বলেছিস, কিন্তু কি করব বল। আব্বুর স্বপ্নটা পূরণ করাই যে আমার মূল উদ্দেশ্য ছিল। আর তুই তো জানিস ওরা আমাকে এতটা ভালোবেসেছে, আমি না চাইতে ওদের কাছ থেকে সবকিছু পেয়ে গেছে। তাই ওদেরকে কষ্ট দিতে চাইনি, ওদের পুরনো স্বপ্নটাই পূরণ করেছে। তাই আর তেমনভাবে কাউকে খেয়াল করা হয়ে ওঠেনি। এখনও তো তোর হাতে অনেক সময় আছে, আর তাছাড়া বয়স হয়েছে বিয়ে করার। তাই এখন কাউকে পটিয়ে লাইফ পার্টনার করে ফেল। সেটাই ভাবছি। মনে হয় আব্বু আম্মু কয়েকদিনের মধ্যে বিয়ের কথা বলবে, কারণ কানাডায় থাকাকালীন সময়ে ওরা বারবার বলতো যে বাসায় আসলে বিয়ে করতে হবে। তাই মনে হয় না এই বিষয়টা বেশি দিন ঘোরাতে পারবো। আচ্ছা, আমার কথা বাদ দে, তোদের কি অবস্থা? তোদের দুজনের রিলেশন কি আছে, নাকি ছেড়ে দিয়ে আবার অন্যগুলোকে ধরেছিস? না রে, ইতিকেই বিয়ে করে নিয়েছি। বাসায় মেনে নিল? প্রথমে তো মানতে চাইনি, কিন্তু পরে ইতি কান্নাকাটি করলে মেনে নিয়েছে। আর তোরা তো জানিস আব্বু আম্মু, তোরা আব্বু আম্মুর মতোই। আমি একটু না খেয়ে থাকলে আমার সব কথা মেনে নেয়। আর তুই? কি আর বলবো, প্রেম করতাম বলে বাসা থেকে যেতে ধরে বিয়ে করিয়ে দিয়েছে।
কথাটা বলতে অনিক আর মেহেদি হাসতে লাগলো। ওরা বেশ কিছুক্ষণ কথা বলল। তারপর সন্ধ্যার দিকে অনিক ওদের থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসে। বাসায় এসে নিজের রুমে যায়। এর মধ্যে অনেক আম্মুকে বলে আসছে যে আব্বু আসলে যেন ওকে ডেকে দেয়। একটু পর আব্বু আসে, তখন আম্মু অনেকে এসে বলে, আব্বু, তোমার আব্বু বাসায় আসছে। আম্মু তুমি যাও, আমি আসছি। আম্মু চলে গেল। অনেক একটু পর নিচে আসলো। এর মাঝে আব্বু ফ্রেশ হয়ে তারপর নিচে আসতেই দেখে অনেক ডাইনিং রুমের সোফায় বসে আছে। আব্বু অনেককে দেখে সেখানেই দাঁড়িয়ে রইল। আর অনেক এগিয়ে এসে আব্বুর পায়ে হাত দিয়ে সালাম করতেই আব্বুকে দুই হাতে নিজের বুকের সাথে জড়িয়ে নিয়ে বলতে লাগলো, কেমন আছিস আব্বু? আব্বু ভালো আছি, তুমি কেমন আছো? আমার আব্বুটা ফিরে আসছে, আমি কি খারাপ থাকতে পারি? তো এভাবে হুটহাট করে চলে আসলি, কিছু বললিও না। তোমাকে সারপ্রাইজ দিলাম। আর শোনো, আরেকটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? গেস করো। কথাটা বলতে আব্বু অনেককে ছেড়ে দিয়ে ওর মুখের দুই পাশে হাত রাখলো। আর অনেক মুচকি মুচকি হাসছিল। তাই আব্বুর আর বুঝতে বাকি রইল না ছেলে তার স্বপ্নটা পূরণ করেছে। তখন আব্বু ওর কপালে একটা চুমু দিয়ে বলতে লাগলো, আব্বু তুই জানিস আজকে আমি কত খুশি হয়েছি। আমার থেকে এই পৃথিবীতে এত খুশি আর কেউ নেই। তোর জন্য আজকে আমার গর্ব হচ্ছে। আমার ছেলেটা আমার স্বপ্ন পূরণ করেছে। আব্বু, ছেলে হিসেবে তোমার কথাটা রাখা আমার কর্তব্য ছিল, তাই সেটা রেখেছি। আর ছোটবেলা থেকে তো আমি দেখেছি আমার আব্বু আম্মু আমাকে কত ভালোবাসে। আমি যখন যেটা চেয়েছি আর যেটা চাইনি, তোমরা না চাইতেও আমাকে ছেড়ে দিয়েছ। আর এতটা স্বাধীনতা দিয়েছ, যার জন্য আমি নিজের খেয়াল খুশি মতো চলতে পেরেছি। তাই তোমার স্বপ্নটা পূরণ করার চেষ্টা করলাম। আব্বু আর অনেক কথা বলতে লাগলো। এর মধ্যে আম্মুর রান্না শেষ। তাই খাবার টেবিলে সার্ভ করে দিয়ে ওদের কাছে আসে। তারপর বাবা ছেলেকে ডাইনিং রুমে দাঁড়িয়ে কথা বলতে দেখে আম্মু বলতে লাগলো, তোমরা কি এখানে দাঁড়িয়ে কথা বলবে নাকি ডিনারটা করবে? হ্যাঁ হ্যাঁ, সেটাই তো। আমার আব্বুকে সেই কখন থেকে দাঁড় করিয়ে রেখেছি। চলো আব্বু, আমরা খেয়ে নিই। কথাটা বলি অনিক আর আম্মু দুইজনে গিয়ে খাবার টেবিলে বসে। আর আম্মু ওদের খাবার বেড়ে দিয়ে ওদের পাশে দাঁড়ালো। তখন অনিক আম্মুর হাত ধরে টেনে ওর পাশে বসে নিজের হাতে খাইয়ে দিতে লাগলো। খাওয়া দাওয়া শেষ হলে তিনজনই ডাইনিং রুমে বসলো। তখন আব্বু বলল, আচ্ছা আব্বু, তোমার এখন কি করার প্ল্যান আছে? হসপিটালে জয়েন করবে নাকি দেরি হবে? ছেলেটা এসে সারতে পারলো না, আর তুমি এসব কথা বলছো? কতদিন পর ছেলেটা আমাদের কাছে আসছে, আর তুমি ওকে কাজের জন্য বলছো? কয়েকদিন আগে একটু ঘুরুক ফিরুক, একটু সময় নিক, তারপর না হয় জয়েন করবে। আর তাছাড়া হসপিটালে তো এখন তেমন কোনো সমস্যা নেই যে জয়েন করতেই হবে। আম্মু, তুমি তো হাইপার হচ্ছে কেন? আব্বু তো এই জন্যই আমাকে পাঠিয়েছিল। আর তাছাড়া আমিও চাই একটু সময় নিয়ে তারপর হসপিটালে যেতে। তাছাড়া আমি এই কয়েকটা দিন একটু নিজেকে সময় দিতে চাই। আসলে পড়ালেখা করার জন্য তো আর তেমন সময় পাইনি, তাই লাইফটাকে একটু নতুন করে দেখার ইচ্ছে আছে। তাই একটু সময় লাগবে। আমার যখন সময় হবে আব্বু, তোমার আমাকে বলতে হবে না, আমি নিজেই হসপিটালে জয়েন করব। সেটা তোমার ইচ্ছা, কিন্তু আর কি ঠিক করলে? আর তো কিছু ঠিক করিনি, আপাতত এইটুকুই। এবার আব্বু আম্মুকে ইশারায় অনেক বিয়ের কথাটা বলতে বলল। অনেক সেটা বেশ ভালোভাবেই বুঝতে পারছিল যে আব্বু আম্মুকে বিয়ের কথা বলছে, আর সেটাই ওকে বলতে বলছে। তারপর অনেক সিওর হওয়ার জন্য বলল, আম্মু, তোমরা কি ইশারা করছো বলো তো? কি হয়েছে আমাকে বলো। তোর আব্বু বলতে চাইছে যে তুই বিয়ের বিষয়টা নিয়ে কি ভাবলি। আম্মু, বাসে আসতে না আসতে আবার বিয়ের কথা বলা শুরু করে দিলে। এখনো পর্যন্ত একটা প্রেমই করলাম না, তাহলে বিয়ে নিয়ে ভাববো কি করে বলো তো? আর আমি চাই না অ্যারেঞ্জ ম্যারেজ করতে, এতে সমস্যা হবে পড়ে। যাকে কখনো ভালোবাসেনি তাকে প্রথমবার থেকে বিয়ে করে নিজের লাইফে এনে লাভ কি বলো? আমি চাই লাভ ম্যারেজ করতে, তাই আমাকে একটু সময় দাও বিয়ের জন্য। কিন্তু আব্বু, তোমার বয়স তো কম হয়নি। তুমি এতদিন দেশের বাইরে ছিলে বলে এই কথাটা আমরা তেমনভাবে বলতে পারিনি। আর তাছাড়া আমাদেরও তো ইচ্ছে হয় ছেলের বউয়ের মুখ দেখতে, নাতি নাতনির মুখ দেখতে, তাই না বলো? আমাদের তো অনেক বয়স হয়ে গেছে, আমরা আর কতদিনই বা বাঁচবো। আম্মু, এসব কথা বলো না তো। তোদের বলেছি না এসব বাজে বাজে কথা বলবে না। আচ্ছা, আমি বিয়ে করলে তোমরা হ্যাপি হবে তো? হ্যাঁ হ্যাঁ, হ্যাপি তো হবই। কিন্তু তার জন্য আমাকে সময় দিতে হবে। আমি অ্যারেঞ্জ ম্যারেজ করবো না। আমি চাই কাউকে ভালোবেসে নিজের করে নিতে। তাই আমাকে বিয়ে নিয়ে বেশি প্রেশার দিও না তো। আমি একটু নিজেকে সময় দিয়ে কাউকে ভালোবেসে নিজের করে নিতে চাই।
আমি সময় হলে তোমাদের বিয়ের কথা বলবো। আর যদি কাউকে ভালোবাসতে না পারি তাহলে তোমাদের কথা মতো বিয়ে করে নেব। আচ্ছা ঠিক আছে, তোমার সময় লাগলে সময় নাও, কিন্তু বেশি দিন নিও না। তোমার আম্মু আবার রেগে যাবে, তখন তোমার আম্মুকে কিন্তু কন্ট্রোল করতে পারবে না। দেখো আব্বু, আমি অত শত কিছু বুঝি না, কিন্তু আমি কয়েকদিন পরে সুন্দর একটা লাল টুকটুকে বৌমা দেখতে চাই। আচ্ছা আম্মু, ঠিক আছে। আমি তো বললাম বিয়ে করব। আমি বলিনি যে বিয়ে করব না, কিন্তু আমার একটু সময় লাগবে। সবে মাত্র দেশে আসলাম, আর তাছাড়া এই পর্যন্ত প্রেম জিনিসটা কি বুঝে উঠতে পারিনি। তাই একটু লাইফটাকে সময় দিয়ে সেটা বোঝার চেষ্টা করব। যদি না হয় তাহলে তোমাদের পছন্দে বিয়ে করে নেব। হ্যাপি? আব্বু আম্মু দুজনেই হাসলো। আসলে অনেকের আব্বু আম্মুর অনেকটা বন্ধুর মতো। অনেক ওদের সাথে একদম ফ্রেন্ডলি, তাই রিলেশনের বিষয়টা ওদের বলল। এভাবে 2-3টা দিন কেটে গেছে। অনেক বাসায় আসার পর থেকে শুধু বন্ধুদের সাথে এদিক ওদিক ঘুরে বেরিয়েছে। আজকে হঠাৎ করে মেহেদি আর আলামিন ওকে একটা জায়গায় ঘুরতে যাওয়ার জন্য বলে অনেকও রাজি হয়ে যায়। আর তাছাড়া অনেক ওদের বেস্ট ফ্রেন্ড, তাই ওদের কোনো কথা ফেলতেও পারে না। ওরা তিনজনে ঘুরতে যাচ্ছিল। অনিক আর মেহেদি একটা বাইকে ছিল আর আলামিন অন্য একটা। হঠাৎ করে একটা গাড়ি উল্টো দিক থেকে এসে বেশ বেপরোয়াভাবে আসতে থাকে। মনে হচ্ছিল ওদের গায়ের উপর দিয়ে উঠিয়ে দিতে পারে। অনেক খেয়াল করে দেখলে গাড়িটা আলামিনের দিকে ধেয়ে আসছে, আর ওর অনেকটা কাছেও চলে আসছে। তাই অনেক আলামিনকে উদ্দেশ্য করে বলতে লাগলো। আলামিন সর। অনেক কথাটা বলে শেষ করতেই আলামিন কোনো রকমে একটু সরতে পারে, কিন্তু গাড়িটা ওর এতটা পাশ ঘেঁষে বেরিয়ে যায় যার জন্য একটু লেগে যায়, আর সাথে সাথে আলামিন কিছুটা দূরে গিয়ে ছিটকে পড়ে। আর ওর হাত পাগুলো বেশ কয়েকটা জায়গায় কেটে যায়। আলামিন পড়ে যাওয়ার সাথে সাথেই মেহেদি বাইক থামিয়ে দিলে অনেক দৌড়ে আলামিনের কাছে যেতেই দেখে আলামিনের শরীরের কয়েকটা জায়গায় কেটে গেছে। তখনও আলামিনকে ধরে ওঠাতে ওঠাতে বলল, ওই গাড়ির ড্রাইভারকে উদ্দেশ্য করে বলল, দাঁড়া, আজকে তোকে গাড়ি চালানোর শিক্ষা দিয়ে দেব। কথাটা বলে অনেক গাড়িটার পিছন যেতে গেলে আলামিন ওর একটা হাত ধরে ফেলে আর বলে, দেখ, তেমন কিছু হয়নি, সামান্য কেটে গেছে। এটা তুই কি বলিস? এটা কিন্তু সামান্য, মানে যদি বড় কিছু একটা হয়ে যেত? এর মধ্যে মেহেদি ওদের কাছে এগিয়ে আসে আর বলতে শুরু করে, দেখ, এখন রাগ অভিমান করার সময় নয়, ওকে নিয়ে হসপিটালে যেতে হবে। আর তাছাড়া গাড়িটা কি এখনো এখানে বসে আছে? অনেক আগেই চলে গেছে। কথা না বলে ওকে নিয়ে হসপিটালে চল। তিনজনে মিলে হসপিটালের দিকে যেতে থাকে। আর কিছুটা দূরে অনেকদের হসপিটাল। কিছুক্ষণের মধ্যে ওরা হসপিটালে চলে আসে। তারপর ভেতরে যেতে একজন নার্স ওদের কাছে এগিয়ে আসে। তখন অনেক বলে, নার্স, আমার বন্ধুর চোট লেগেছে, আপনি ওকে একটু দেখুন। কথাটা বলতে নার্স আলামিনের দিকে তাকালো। দেখলো চোটটা বেশ ভালোই লেগেছে। তাই নার্স ওদের একটা কেবিন দেখিয়ে দিয়ে বলল, আপনারা ওই কেবিনে যান, আমি ডক্টরকে ডেকে আনছি। কথাটা বলে নার্স চলে গেল। আপনারা হয়তো ভাবতে পারেন যে অনেক এমনিতেই বড় একজন ডাক্তার, তাহলে ও কেন আলামিনের ট্রিটমেন্ট করছে না? আসলে ও ট্রিটমেন্ট করবে কি দিয়ে? আর তাছাড়া খালি হাতে তো আর ট্রিটমেন্ট করা যায় না। আর তাছাড়া ওর অনেকটা জায়গা কেটে গেছে, তাই মনে হচ্ছে ইঞ্জেকশন দিতে হবে। সেজন্য তাই অনেক আর ট্রিটমেন্ট করতে পারলো না। নার্সের কথা মতো ওরা কেবিনে গিয়ে আলামিনকে শুয়ে দিল, কারণ ওর পায়ে আর হাতে অনেকটা জায়গায় কেটে গেছে। অনেক আলামিনের দিকে তাকিয়ে কথা বলছিল। এর মাঝে কেউ একজন পেছন থেকে হঠাৎ করে বলে ওঠে, এক্সকিউজ মি। কথাটা বলতে ওরা তিনজনই পিছনের দিকে তাকালো। অনেক পিছনের দিকে ঘুরে তাকাতে একদম স্তব্ধ হয়ে যায়, কারণ সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটাকে দেখার সাথে সাথে অনেকের মুখের ভাষা হারিয়ে ফেলেছে। মেয়েটা এতটা সুন্দর যেটা বলে বোঝানো কঠিন। দেখতে পুরোপুরি পরীদের রানীর মতো। আর ওকে দেখে মনে হচ্ছে ডক্টর। লম্বা ফর্সা চেহারা, কাজল কালো চোখ, আর মুখে একটু হাসির ছাপ লেগে আছে। আর তার উপর ঠোঁটের নিচের দিকে একটা তিল, যেটাতে ওর সৌন্দর্যটা অনেকটাই প্রকাশ পাচ্ছে। অনেক মেয়েটার দিকে হাঁ করে তাকিয়ে আছে পলক্ষীনভাবে। মেয়েটা এবার ওদের দিকে এগিয়ে আসলো। আর অনেক তো সে প্রথম থেকেই মেয়েটার দিকে তাকিয়েই আছে। এবার মেয়েটা ওদের কাছে আসতে মেহেদি বলল, ম্যাডাম, আমার বন্ধুর অ্যাক্সিডেন্ট হয়েছে, ওকে একটু দেখুন। মেহেদির কথায় অনেকের ঘোর কাটলো। আর মেয়েটা ওদের সামনে আসতেই বুঝতে পারলো মেয়েটা ডক্টর। এবার মেয়েটা একবার অনেকের দিকে তাকিয়ে খেয়াল করলো ও কেমন যেন পলকহীনভাবে ওর দিকে তাকিয়ে আছে। এবার মেয়েটা আলামিনকে দেখতে লাগলো। এর মাঝে নার্স ট্রিটমেন্টের জিনিসপত্রগুলো দিয়ে গেলে মেয়েটা আলামিনের ট্রিটমেন্ট শুরু করে দেয়।
আর অনেক তো তখন থেকে মেয়েটার মুখের দিকে তাকিয়েই আছে। মেয়েটাকে দেখার সাথে সাথে অনেকের বুকের বাম পাশটায় কেমন একটা অদ্ভুত অনুভূতির সৃষ্টি হয়েছে, যেটা আগে কখনো হয়নি। অনেক অনেক মেয়ে দেখেছে, কিন্তু এরকম কাউকে আজকে প্রথম দেখলো। অনেক মনে করেছিল বিদেশে হয়তো ওর জন্য কেউ আছে, কিন্তু সেটা ওর ভুল ধারণা। ওর জন্য যে দেশে এত সুন্দরী কেউ একজন আছে, সেটা অনেক বুঝতে পারেনি। মেয়েটা আলামিনকে ট্রিটমেন্ট করছিল, আর অনেক সারাক্ষণ ওর দিকেই তাকিয়েছিল। অনেক না চাইতেও কেমন যেন ওর ভিতরে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল, যেটা আগে কখনো হয়নি। বারবার মনে হচ্ছিল মেয়েটা ওর জন্মান্তরের চেনা, ওর কাছের কেউ। মেয়েটা একবার অনেকের দিকে তাকিয়ে আবারও নিজের কাজে মন দেয়, আর অনেক ভাবতে লাগে, জীবনের প্রথমবার এমন কাউকে দেখলাম যাকে দেখার সাথে সাথে বুকের বাপাসটা কেমন যেন একটা অনুভূতির সৃষ্টি হয়েছে। তাহলে এটাকে কি লাভের ফার্স্ট এড বলে নাকি প্রেম বলে সেটা তো বুঝতে পারছি না। তবে মেয়েটাকে দেখার পর থেকে ওর দিক থেকে চোখ সরাতে পারছি না। ও যেহেতু এই হসপিটালে কাজ করে, আর তাছাড়া আমি এরকম কাউকে খুঁজছিলাম, আর আজকে এখানে এসে দেখা হয়ে গেল। ওর সাথে কথা বলতে হবে। কথাগুলো ভেবে অনেকবার মেয়েটার কাছে একটু এগিয়ে এসে বলতে শুরু করে। ম্যাডাম, আমার বন্ধু ঠিক আছে তো? কথাটা বলতেই মেয়েটা অনেকের মুখের দিকে তাকালো আর বলতে লাগলো। এভরিথিং ইজ ওকে। অনেক ভাবলো মেয়েটার সাথে একটু কথা বলা যাক, দেখা যাক কেমন প্রকৃতির মানুষ। খুব সহজেই পড়ে যাবে নাকি সময় লাগবে। কথাগুলো ভেবে অনেক ভেতরে ভেতরে একটু হেসে তারপর মেয়েটাকে উদ্দেশ্য করে বলতে লাগলো। আচ্ছা, আপনার নাম কি বলুন তো? অনেকের এরকম প্রশ্নে মেয়েটা আবারও ওর দিকে তাকালো আর বলল, কিন্তু কেন বলুন তো? না, শুনতে চাচ্ছি যে যে মানুষটা এত সুন্দর সে মানুষের নাম কতটা সুন্দর হতে পারে। অনেক কথাটা বলে শেষ করার আগেই মেয়েটা অদ্ভুতভাবে ওর দিকে তাকালো। তখন অনেক একটু হাসার চেষ্টা করে আর বলতে লাগে। কি হলো বলুন? মেয়েটা ভাবলো শুধু নামটাই তো জানতে চেয়েছে, বললে সমস্যা নেই। কথাগুলো ভেবে বলল, নাদিয়া, নাদিয়া ইসলাম মৌ। কথাটা বলতেই অনেক একটু হাসি দিয়ে বলতে লাগলো। বাহ, বেশ মিষ্টি নাম তো, ঠিক আপনার মতো। অনেক কথাটা বলতেই মেয়েটা আবারও ওর দিকে তাকালো, কিন্তু মেয়েটা কেন জানি একটু হাসছিল না। তাই অনেক ভাবলো, এখানে আসার সাথে ওর মুখে কেমন একটা হাসি দেখা গেল, কিন্তু এখন সেটা কি হলো? আলামিন আর মেহেদির বুঝতে বাকি রইল না অনেক কেন নাদিয়ার সাথে কথা বলার চেষ্টা করছে, যেখানে ও মেয়েদের সাথে তেমনভাবে কথাই বলে না। এবার মেহেদি ওর কাছে এগিয়ে এসে ওর কানের কাছে মুখ নিয়ে বলল, ফ্ল্যাট করা বন্ধ কর, না হলে দেখা গেল ডক্টরনি রেগে গিয়ে আলামিন কুরবানির ইনজেকশন দিয়ে দিয়েছে। আলামিন আর মেহেদি অনেকের ওইভাবে ডক্টরের দিকে অর্থাৎ নাদিয়ার দিকে তাকানো দেখে বুঝতে পেরেছে যে ওর দিল মে লাড্ডু ফুটা। তাই মেহেদি কথাগুলো বলল। এবার অনেক ওর দিকে তাকিয়ে তারপর নিজেকে স্বাভাবিক করে নিয়ে মেয়েটার দিকে তাকাতে অর্থাৎ নাদিয়ার দিকে তাকাতে খেয়াল করলো নাদিয়া যেন কেমনভাবে ওর দিকে তাকিয়ে আছে। তারপর ডক্টরিন কাজ শেষ করে চলে যেতে গেলে অনেক ভাবলো যে ওর সাথে আরও একটু কথা বলার চেষ্টা করবে, সেটা যেভাবেই হোক। তাই ওকে বলল, ম্যাডাম, আমার বন্ধু কি কোনো মেডিসিন নিতে হবে? কথাটা বলতেই নাদিয়া থেমে গেল আর ওদের দিকে ঘুরে দাঁড়িয়ে বলল, হ্যাঁ, আপনার আমার কেবিনে আসুন, আমি প্রেসক্রিপশনটা লিখে দিচ্ছি। কথাটা বলে নাদিয়া বেরিয়ে যায়। এর মাঝে আলামিন উঠে বসেছে আর মেহেদি অনেকের কাছে এসে বলল, তুই ঠিক কি করতে চাইছিস কি বল তো? আমার তো দেখে মনে হচ্ছে তুই মেয়েটার সাথে ফ্ল্যাট করছিস। আরে না, একটু পরিচয়টা জানার চেষ্টা করছিলাম। এই প্রথম এত সুন্দর একটা মেয়ের সাথে এই প্রথম দেখা হলো, দেখি তো পুরো গ্রাস খেয়ে গেছে, ফিদা হয়ে গেছে। বিশ্বাস করো মামা, জীবনে অনেক মেয়ে দেখেছে, কিন্তু নাদিয়ার মতো প্রথম কাউকে দেখলাম। আর তোরা কি বলছিস আমি ফ্লার্ট করছি? কথাটা বলতে আলামিন মেহেদি অনেকের মুখের দিকে তাকালো আর আলামিন বলল, যাক, অবশেষে তোর মনের রানীকে তাহলে খুঁজে পেলি। হ্যাঁ, সেটাই মনে হচ্ছে। এখন দেখা যাক আমার ডক্টরনি ম্যাডাম মনের দিক থেকে কতটা সুন্দর। তবে যাই বলিস তোদের কম্বিনেশনটা কিন্তু জমবে ভালো। বয়ফ্রেন্ড ও ডক্টর, গার্লফ্রেন্ড ডক্টর, আর তোদের মাঝখান থেকে যে নতুন ভবিষ্যৎ আসবে সেটাকেও ডক্টর করবি, তাহলে পুরো পরিবারটাই ডক্টর হয়ে যাবে। কথাটা বলতে তিনজনেই হাসতে লাগলো। বেশ কিছুক্ষণ কথা বলল। এর মাঝে সেই নার্সটা আবারও এসে ওদের বলল, আপনাদের নাদিয়া ম্যাডাম যেতে বলেছে, আপনারা ওনার সাথে দেখা করুন।
ওদের কথা বলা থামিয়ে দিয়ে আলামিনকে নিয়ে তারপর নাদিয়ার কেবিনের বাইরে বসিয়ে দিয়ে অনিক আর মেহেদি ভেতরে গেল। দেখলো নাদিয়াও টেবিলে বসে একটা প্রেসক্রিপশন লিখছে। এর মাঝে অনেক গিয়ে নাদিয়ার সামনের চেয়ার টেনে বসতে নাদিয়া একবার ওর মুখের দিকে তাকিয়ে আবারও কাজে মন দিল। অনেক এখনও নাদিয়ার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এবার নাদিয়া অনেকের দিকে প্রেসক্রিপশনটা এগিয়ে দিয়ে বলল, এই ওষুধগুলো আপনার বন্ধুকে খেতে বলবেন। অনেক প্রেসক্রিপশনটা হাতে নিয়ে তারপর একবার চোখ বুলিয়ে সেটা রেখে দিল। ওর বেশ কিছুক্ষণ ধরে বসে রইল। ওরা কোনো কথা বলছিল না। আর অনেক আসার পর থেকে তো নাদিয়ার দিকে তাকিয়েই আছে। ওকে ওইভাবে তাকিয়ে থাকতে দেখে বলল, কি হলো, কিছু বলবেন? জি না, মানে মানে আর কি বলতে চাচ্ছিলাম যে আপনার নম্বরটা যদি দিতেন। অনেক কথাটা বলতেই নাদিয়া ওর দিকে চোখ বড় বড় করে তাকালো। মনে হচ্ছিল ওর চোখগুলো বেরিয়ে আসবে। তখন অনেক ভাবলো কি থেকে কি বলে ফেলেছে, তাই কথা ঘোরানোর জন্য বলল, আসলে নাম্বারটা দিলে আমার বন্ধু কখন কি করতে পারবে আর পারবে না সেটা জেনে নিতে পারতাম। বেশ কিছুক্ষণ নাদিয়া অনেকের মুখের দিকে তাকিয়ে থেকে ভাবতে লাগলো নাম্বারটা দিবে কিনা। তারপর অনেক বলল, ওকে ঠিক আছে, দিতে হবে না, বুঝতে পেরেছি আপনার পার্সোনাল নাম্বার কাউকে দিতে চাচ্ছেন না। কথাটা বলে এবার মেহেদি আর অনেক দুজনে উঠে যেতে গেলে নাদিয়া বলল, না না, তেমন কিছু না। আচ্ছা নিন। তারপর অনেক নাদিয়ার নাম্বারটা নিয়ে আরও কিছুক্ষণ ওর সাথে কথা বলে। তারপর বাইরে বেরিয়ে আসলো। অনেকের তো আজকে যা খুশি খুশি লাগছে না, সেটা ভাষায় বলে প্রকাশ করা যাবে না। অনেক মনে মনে এতদিন যেমন মেয়েকে খুঁজেছে চেয়েছে, ঠিক তেমন একজনই আজকে ওর দেখা হয়ে গেছে। ওরা হসপিটাল থেকে বেরিয়ে বাসার দিকে রওনা দেয়। আর অনেক শুধু বারবার নাদিয়ার কথা ভাবছিল। অন্যদিকে নাদিয়া নিজের কেবিনে বসে বসে ভাবছিল, ছেলেটা কেমন অদ্ভুতভাবে তাকিয়েছিল, আমার নাম্বারটাও নিল। লাইট মারার চেষ্টা করবে না তো? না না, ও তো বললো ওর বন্ধুর কখন কি প্রয়োজন সেটা জানার জন্য নেবে। কত ছেলেই তো আমার দিকে তাকিয়ে থাকে, তাই বলে কি সবসময় এরকমটা ভাবতে হবে নাকি? আর ছেলেটা দেখে মনে হয়েছে খুব ভদ্র শান্তশিষ্ট, তাই ওকে নিয়ে এমনটা ভাবা ঠিক হবে না। ওরা দুজন আলামিনকে নিয়ে ওর বাসায় চলে আসে। তারপর ওকে রুমে নিয়ে গিয়ে শুইয়ে দেয়। অনেক কিছুক্ষণ আলামিনের সাথে কথা বলে তারপর ওকে বলে, আচ্ছা তুই থাক, আমি বিকেলে আবার আসবো, কেমন? অনেক বাসায় চলে আসে। দুপুরে একটু রেস্ট নিয়ে তারপর শাওয়ার নেওয়ার জন্য ওয়াশরুমে গিয়ে শাওয়ারটা ছেড়ে দেয়। অনেক শুধু বারবার নাদিয়ার কথা ভাবছিল। নাদিয়ার মুখে কেমন একটা অদ্ভুত মায়া আছে। অনেক কথা বলার সময় খেয়াল করেছে ওর গালে ছোট্ট দুটো টোল পড়ে। তখন যা দেখতে লাগে না, দেখলে বুঝতে পারবেন না। ওর সাথে কথা বলার সময় অনেকের ভিতরে একটা ভালো লাগা কাজ করছিল। মনে হচ্ছিল নাদিয়া অনেকের কতদিনের চেনা। অনেক এখন কনফার্ম হয়ে গেছে এরকম কাউকে এতদিন ধরে ও খুঁজছিল। কিন্তু সেটা হয়তো পেয়েছে, কিন্তু একটু দেরিতে। তারপরেও কোনো ব্যাপার না। এখন হয়তো হাতের সময় আছে। অনেক ভাবতে শুরু করেছে যে নাদিয়াকে কয়েকদিন সময় দিবে আর ওকে বোঝানোর চেষ্টা করবে যে অনেক ওকে ভালোবাসে। তারপর ওকে নিজের ভালোবাসার কথাগুলো বলে নিজের করে নেবে। আর তাছাড়া অনেক দেখতে ততটা খারাপ নয় যতটা আপনারা ভাবছেন যে ও নাদিয়াকে প্রপোজ করলে ওর প্রপোজালটা অ্যাকসেপ্ট করবে না। অনেক কথাগুলো ভেবে নিজে নিজেই হাসছিল। তারপর গোসল শেষ করে ড্রয়িং রুমে গিয়ে দেখে আম্মু বসে আছে। তখন অনেক ওর আম্মুর কাছে গিয়ে বসতেই আম্মুর হাস্যজ্জ্বল চেহারা দেখে জিজ্ঞেস করে, কী ব্যাপার আব্বু, এত খুশি খুশি লাগছে আজকে? নিশ্চয়ই কোনো কারণ আছে। কী ব্যাপার বলো তো? আম্মু কোনো ব্যাপার নেই। ব্যাপার তো একটা আছে। আব্বু বলো কি হয়েছে শুনি। অনেক আবার আম্মুকে সব ঘটনা খুলে বললে আম্মু বলতে লাগলো, শেষ পর্যন্ত আমার ছেলেটার তাহলে কোনো মেয়েকে পছন্দ হয়েছে। আচ্ছা তুমি বলো মেয়েটা কোথায় থাকে, কি করে, আমরা ওর বাসায় কথা বলি। কথাটা বলতেই অনেক একটা গম্ভীর ভাব নিয়ে ওর মুখে বলতে লাগলো, আম্মু তোমাকে বললাম আর তোমার শুরু হয়ে গেল। প্রথমবার মাত্র দেখা হলো, আর তাছাড়া আমি তো বলেছে আমি আগে কাউকে সত্যিকারে ভালোবাসতে চাই। কেউ ভালোবেসে আমার লাইফে আসুক, তারপর তাকে নিজের করে নেব। তাই আগে আমি কয়েকটা দিন সময় নিয়ে নাদের সম্পর্কে জানার চেষ্টা করব আর বোঝার চেষ্টা করব ওকে নিজের ভালোবাসাটা বোঝাতে পেরেছি কিনা বা নাদি আমাকে ভালোবাসে কিনা। তার আগে এসব কিছু হবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিন্তু এটা বলো মেয়েটা থাকে কোথায় আর ওর তোমার সাথে দেখা হয়েছে কোথায়? আম্মু মজার ব্যাপার হচ্ছে ও আমাদের হসপিটালের একজন ডক্টর। তাছাড়া দেখতে এতটা সুন্দর, তুমি যদি ওকে একবার দেখো
তোমার না পছন্দ হয়ে পারবেই না। আচ্ছা ঠিক আছে, দেখবো আমার ছেলে চয়েস কতটা সুন্দর। এইভাবে সেদিনটা কেটে যায়। অনেক সন্ধ্যার দিকে আলামিনের বাসায় চলে যায়। গিয়ে দেখে মেহেদি সেখানে আছে। তারপর ওরা বসে বেশ কিছুক্ষণ কথা বলতে থাকে। এর মধ্যে অনেকের মনে হলো যে ডক্টরনির অর্থাৎ নাদিয়ার সাথে একটু কথা বলা দরকার। তাই ও তৎক্ষণাৎ নাদিয়ার ফোনে কল করলো। অন্যদিকে নাদিয়ার সবে মাত্র বাসায় এসছে আর এসে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে দেখে ফোনটা বাজছে। তখন ফোনটা হাতে নিয়ে খেয়াল করে একটা নম্বর, তারপরও রিসিভ করে বলতে শুরু করে। হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি অনেক, ঈশান আহমেদ অনেক। জি, চিনতে পারলাম না তো। চিনতে পারলেন না? ওই যে দুপুরে আমার বন্ধুকে নিয়ে গিয়েছিলাম, অ্যাক্সিডেন্টের ব্যাপারে আপনার নম্বরটা নিলাম। অনেকের কথা শুনে এবার নাদিয়ার মনে পড়ে গেল যে দুপুরের দিকে 3টা ছেলে এসেছিল আর তার মধ্যে থেকে একটা ছেলে ওর দিকে কেমন যেন ফালফাল করে তাকিয়েছিল আর সেই ছেলেটাকে ও নাম্বার দিয়েছে। সেই ছেলেটাই হবে। কথাগুলো ভেবে এবার নাদিয়া বলতে লাগলো। ও ও আচ্ছা, আপনি বলুন আপনার বন্ধুর এখন কি অবস্থা? আলামিনের কথা জিজ্ঞেস করতে অনেক মুখটা কেমন শুকনো হয়ে গেল, বড়ুয়ের মতো চুপসে গেল। তখনও বলতে লাগলো। হ্যাঁ, ভালো। দেখেছেন, সে সবাই শুধু আমার 2 বন্ধুর কথা জিজ্ঞেস করে, আমার কথা কেউ ভাবেই না। অনেক কথাগুলো বিড়বিড় করে বলল, কিন্তু তারপরও নাদিয়া একটু শুনতে পেল, তাই বলল। কিছু বললেন? কই কিছু না তো। তো বলুন কিসের জন্য ফোন দিয়েছেন? কেন, ফোন দিয়ে ডিস্টার্ব করলাম? আরে না না, বলুন কি হয়েছে? কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। আর আপনি? এতক্ষণ ছিলাম না, এখন হয়ে গেছে। কেন কেন? এত সুন্দর একটা মেয়ের সাথে কথা বললে কেউ খারাপ থাকতে পারে? ফ্লার্ট করছেন? আপনার সেটাই মনে হলো? আপনাদের একটু প্রশংসা করা যাবে না? আপনারা ভাবেন যে আমরা ছেলেটা সবসময় শুধু ফ্লার্ট করতে জানি। আচ্ছা ঠিক আছে, আর বলবো না। রাগ করলেন? না, রাগ করবো কেন? আর রাগ তো তার উপর করা যায় যার উপর অধিকার আছে। আর আপনার সাথে তো আমার প্রথম দেখা হলো, তাই রাগ করার মতো কোনো কারণ নেই। বেশ কিছুক্ষণ নাদিয়া অনেকের সাথে কথা বললে তারপর এক পর্যায়ে বলে। হ্যাঁ, তো বললেন না কি জন্য ফোন দিয়েছেন? কেন, আমার সাথে কথা বলতে খারাপ লাগছে? আরে না, সবসময় এরকম উল্টাপাল্টা কেন ভাবেন? অনেক ভাবলো কি বলবে, কিন্তু কিছুই ভেবে পাচ্ছিল না। দেখে মনে করলো যে আলামিনের বিষয়ে কিছু জানতে চাইলে আরও কিছুক্ষণ নাদিয়ার সাথে কথা বলতে পারবে, তাই বলল। আচ্ছা, আমার বন্ধু কি খেতে পারবে আর কি খেতে পারবে না? আলামিন সবেমাত্র নুডলস মুখে দিতে যাচ্ছিল, তখনই অনেকের এরকম কথা শুনে ওর চোখ বড় বড় করে তাকালো। আর ওপাশ থেকে নাদিয়া বলল। আপনার বন্ধুর তো তেমন কোনো ইনজুরি হয়নি যে কিছু খেতে পারবে না, ও সবই খেতে পারবে। অনেকের এরকম কথা শুনে আলামিনের চোখ বড় বড় করে অনেকের দিকে তাকিয়ে রইল। আর অনেক নাদিয়ার সাথে আরও কিছুক্ষণ কথা বলতেই তারপর নাদিয়া আবারও জিজ্ঞেস করলো। আর কিছু বলবেন? হ্যাঁ, বলতে চাচ্ছিলাম আমার বন্ধু কি স্বর্ণ নিতে পারবে? কথাটা বলতে আলামিন আবারও অনেকের দিকে অদ্ভুতভাবে তাকালো। তখন নাদিয়া বলল। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই নিতে পারবে, কিন্তু দেখবেন ব্যান্ডেজগুলো যেন না ভেজে। আবারও অনেক কিছুক্ষণ নাদিয়ার সাথে কথা বলতে লাগলো, আবার জিজ্ঞেস করলো। আচ্ছা, আমার বন্ধু কি শুতে পারবে? চিত হয়ে শুবে নাকি উপর হয়ে শুবে? অনেক কথাটা বলতে আলামিন ওর দিকে অদ্ভুতভাবে তাকালো। কারণ আলামিন সবে মাত্র শুচ্ছিল। নাদিয়া অনেকের কথা শুনে বলল। হ্যাঁ অবশ্যই, যে কোনোভাবেই শুতে পারবে। আর তাছাড়া আপনার বন্ধুর এমন কোনো ইনজুরি হয়নি যে কোনো কিছু করলে সমস্যা হবে তার, তাই সবই করতে পারবে। অনেক আরও কিছুক্ষণ কথা বলে ফোনটা কেটে দিতেই দেখলো আলামিন ওরভাবে ইমোশনালভাবে তাকিয়ে আছে। অনেক ওর কাছে যেতেই আলামিন বলল। আরে ভাই, তুই আমাকে কত ভালোবাসিস। তুই আমাকে যতটা ভালোবাসিস আমার বউ আমাকে ততটা ভালোবাসে না। কথাটা বলতেই মেহেদি অদ্ভুতভাবে আলামিনের দিকে তাকালো। তখন অনেক বলল। তোর কি মনে হয় আমি তোর জন্য নাদিয়াকে ফোন করেছে? তাহলে ভুল ভাবছিস, আমি তোর সাথে কথা বলার জন্য ওকে ফোন দিয়েছি। এ মেহেদি অনেকের দিকে হাঁ করে তাকিয়ে আছে। তখন অনেক একটা মুচকি হাসি দিয়ে বলল। নয় হ্যাঁ, এবার মুখটা বন্ধ কর, তাহলে মশা ঢুকে যাবে। অনেক ওদের সাথে অনেকক্ষণ কথা বলে বাসায় চলে আসে। তারপর রাতে খাওয়া দাওয়া করে অনেক ঘুমানোর জন্য বিছানায় শুয়ে পড়ে। কিন্তু আজকে কিছুতেই যেন ঘুম আসছিল না। বারবার নাদিয়ার সেই মায়াবী মুখটা চোখের সামনে ভাসছিল। বিছানার এপাশ ওপাশ করছিল, কিছুতেই ঘুমাতে পারছিল না। বারবার মনে হচ্ছিল
নাদিয়াকে ও না চাইতেও একটু একটু করে মনে জায়গা দিয়ে ফেলেছে। প্রথমবার দেখায় যে কেউ কাউকে এতটা মনে জায়গা দিয়ে দিতে পারে। অনেক আজকে নাদিয়াকে না দেখলে সেটা বুঝতেই পারতো না। অনেক এবার নিজে নিজেই বলতে শুরু করে। এই মাপি পড়ি, আমার কি এমন করলে বলো তো? তোমার জন্য এতটা অস্থির লাগছে কেন? প্রথম দেখাতেই যে তোমাকে এতটা নিজের মনে জায়গা দিয়ে দিব সেটা বুঝতেই পারিনি। তুমি তো আমাকে পুরো জাদু করে ফেলেছ তোমার মায়ে। কেউ যে এত সুন্দর হতে পারে সেটা আজকে তোমাকে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না। যত কষ্টই হোক আমি তোমাকে নিজের করেই নেব। ভালোবাসা দিয়েই তোমাকে আমার বুকে সারা জীবন আগলে রাখবো। কিন্তু তার আগে আমার ভালোবাসাটা তোমাকে রিয়েলাইজ করাতে হবে। কথাগুলো বলে অনেক কোলবালিশ জড়িয়ে ধরে তারপর কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ে। অন্যদিকে নাদিয়া দুই একবার অনেকের কথা ভেবে আবারও খুব সাধারণভাবে উড়িয়ে দেয়। এভাবে দেখতে দেখতে দুইটা দিন কেটে গেছে। এর মাঝে অনেক আলামিনের বাড়ি এসে ওকে প্রায় সময় দেখতে গেছে আর হসপিটালে যেতে পারেনি। অনেকের মনটা আজকে কেমন যে অস্থির অস্থির লাগছিল। মনে হচ্ছিল আজকে একবার নাদিয়াকে না দেখলে মনটা শান্ত হবে না, ওকে একবার দেখতেই হবে। তাই অনেক আর দেরি না করে হসপিটালের উদ্দেশ্যে চলে যায়। গিয়ে দেখে নাদিয়ার কেবিনের সামনে অনেক বড় সিরিয়াল পড়ে আছে। অনেক নাদিয়ার সাথে দেখা করার জন্য বেশ কিছুক্ষণ ওয়েট করতে লাগলো। দেখতে দেখতে 2 ঘন্টা পার হয়ে গেল, কিন্তু অনেক নাদিয়ার সাথে দেখা করতে আর পারলো না। এখন অনেক বড় সিরিয়াল, তাই অনেক ভাবলো রাতে ফোনে নাদিয়ার সাথে কথা বলবে আর বলবে অন্য কোথাও দেখা করতে। তাছাড়া সবসময় হস্টেলে বিজি থাকে, তাই ওর সাথে একা কথা বলা সম্ভব হবে না। কথাগুলো ভেবে অনেক নাদিয়াকে একবার ভালো করে দেখে নিয়ে যখনই চলে আসতে যাবে, হঠাৎ করে নাদিয়ার চোখ পড়ে অনেকের ওপর। নাদিয়া খেয়াল করলো অনেক চলে যাচ্ছে, তাইও ভাবতে শুরু করলো। এই ছেলেটা এখানে আবার কেন আসছিল? তাহলে আমি কি যেটা ধারণা করেছি সেটাই কি ঠিক? আমার সাথে ফ্লার্ট করার চেষ্টা করছে, নাকি কোনো কাজের জন্য এসেছিল আমার কাছে? আসলে তো আমার সাথে কথা বলতে হয়তো অন্য কোনো কাজের জন্য এসেছিল। অন্যদিকে অনেক বাসায় চলে যায়, তারপর বিকেলে বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা নিয়ে বাসায় চলে আসে। ওর বারবার ইচ্ছা হচ্ছিল এখনই নাদিয়াকে ফোন করতে, কিন্তু ভাবলো এমনিতে ও একজন ডক্টর, তারপর আবার আজকে এত লোকের ভিড় জমেছে, তাই ওকে ডিস্টার্ব করাটা ঠিক হবে না। রাতে ফোন দেওয়ার পর সাথে কিছুক্ষণ কথা বলবে। দিনটা কোনো রকমে কেটে যায়। অনেক রাতে খাওয়া দাওয়া শেষ করে তারপর রুমে গিয়ে নাদিয়াকে ফোন দেয়, কিন্তু ফোন দেওয়ার পর বুঝতে পারলো যে ওর ফোনটা ওয়েটিং দেখাচ্ছে। তো অনেক ভাবলো হয়তো কারোর সাথে কথা বলছে, তাই আর ফোন দিল না। কিছুক্ষণ পর আবারও ফোন দিতেই ওয়েটিং দিয়েছিল, তাই অনেক ভাবছিল। এতক্ষণ ধরে কার সাথে কথা বলছো? বয়ফ্রেন্ড নয় তো? কথাটা ভাবতে অনেকের মনটা খারাপ হয়ে যায়। অনেকের এই বিষয়টা এত ভেবে দেখা হয়নি। এত সুন্দর একটা মেয়ের বয়ফ্রেন্ড না থেকে কি পারে? কিন্তু এই বিষয়টা নিয়ে ভাবেনি। আজকে কয়েকটা দিন যাবৎ নাদিয়াকে নিয়ে অনেক এত ভেবেছে যে বুঝতে পেরেছে নাদিয়াকে ও একটু একটু করে অনেকটাই ভালোবেসে ফেলেছে, ভালোবাসতে শুরু করেছে। কিন্তু যখন আবারও আজকে হঠাৎ করে মনে হলো ওর হয়তো বয়ফ্রেন্ডের আছে, তখন অনেকের মনটা হঠাৎ করে খারাপ হয়ে যায়। সচরাচর অনেকের এরকম হটা হয় না, কিন্তু আজকে কেন জানি মনটা খারাপ হয়ে গেল। বেশ কিছুক্ষণ ভাবলো, তখন মনে হলো বয়ফ্রেন্ড তো নাও হতে পারে। যে অনেক ওকে আবারও ফোন দিতেই দেখলো যে আবারও বিজি দেখাচ্ছে। অনেকের খুব টেনশন হচ্ছিল, যদি বয়ফ্রেন্ড থাকে তাহলে ওর প্রেমটা হয়ে ওঠার আগেই তো সব শেষ হয়ে যাবে। দীর্ঘ 1 ঘন্টা ট্রাই করার পর নাদিয়া অনেকের কলটা রিসিভ করে আর বলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি, ভালো। আর আপনি? ভালো আর থাকি কি করে বলেন? কেন কেন, কি হয়েছে? বুকের বাঁ পাশটায় খুব ব্যথা করছে। সে কি মেডিসিন নেননি কিংবা হসপিটালে আসছেন? এই ব্যথা মেডিসিনের সাথে সারবে না। মানে? এটা শুধু তুমি সারাতে পারবে। অনেক কথাগুলো বেশ পিড় করে বলল। তখন নাদিয়া বলল, কিছু বললেন? না, তেমন কিছু না। বলছিলাম কার সাথে এতক্ষণ কথা বললেন? কথাটা বলতেই নাদিয়া একগাল হেসে বলতে লাগলো, আরে না না, ফ্রেন্ড না, আমার খালামণির সাথে কথা বলছিলাম। অনেক দিন পর ফোন দিয়েছে তো, তাই ফোনটা ছাড়তেই চাইছিল না। আমার কিন্তু তা মনে হলো না। সমস্যা নেই, বলুন। আপনার বয়ফ্রেন্ড থাকলে শুনি তার কথা। কেমন ভাগ্যবান ব্যক্তি যে আপনার মতো একটা কিউট মেয়ে তাকে ভালোবাসে। আরে না, বললাম তো আমার বয়ফ্রেন্ড নেই। আর তাছাড়া আমার এই পর্যন্ত তেমন কাউকে পছন্দও হয়নি, কিন্তু কলেজে থাকাকালীন সময়ে বেশ কয়েকটা ছেলে প্রপোজ করেছিল আমায়।
ওদের দেখে মনে হয়েছে যে ওরা খুব বাজে, তাই কারো প্রপোজ অ্যাকসেপ্ট করিনি আমি। আর এরপর তেমন সময়ও পাওয়া হয়নি, তাই কাউকে নিয়ে তেমন একটা ভাবাভাবিও হয়নি। আর এরকম মেয়েকে কে ভালোবাসতে চায় বলুন, যে কিনা তার বয়ফ্রেন্ডকে সময় দিতে পারবে না। আর আমি তো সবসময় রোগীদের নিয়েই ব্যস্ত থাকি, তাই এইসব নিয়ে আর তেমন ভাবে ভাবা হয়নি আমার। যদি আমি চাই। কথাটা অনেক সরাসরি নাদিয়াকে বলল, আর নাদিয়া ওর কথা শুনে নিশ্চুপ হয়ে যায়। কোনো কথা বলছিল না। অনেক ভাবলো নাদিয়া হয়তো বিষয়টা মেনে নিতে পারেনি কিংবা অন্যরকম ভাবে নিয়েছে। তাই অনেক ওকে বলল, আরে আমি তো এমনিতেই বললাম, মজা করলাম, সেটাও বুঝতে পারেন না? আচ্ছা ঠিক আছে, আর মজাই করবো না। না না, ঠিক আছে। নাদিয়া অনেকের সাথে যতই কথা বলছিল ওর ইচ্ছা করছে অনেকের বিষয়ে জানতে। তাই এবার নাদিয়া ওকে প্রশ্ন করেই বলল, আচ্ছা আপনি কি করেন? আসলে আমি অনেক উত্তর দিতে গিয়েও থেমে গেল, কারণ অনেক চায় না ওকে এখনই নিজের পরিচয়টা দিতে। আর তাছাড়া ও দেখতে চায় এই অবস্থাতে নাদিয়া ওকে ভালোবাসে কিনা। তাই অনেক একটা মুচকি হাসি দিয়ে বলল, আসলে না, তেমন কিছু করি না, ঘুরে বেড়াই। তবে ইচ্ছে আছে একটা জব করার। নাদিয়া ভেবেছিল অনেক হয়তো কিছু অন্তত একটা করে, কিন্তু না, ওর আর 10 জনের মতোই বেকার। তারপর নাদিয়া বেশ কিছুক্ষণ চুপ করে রইল। তখন অনেক বলল, কি হলো, বেকার কথাটা শুনে কথা বলতে ইচ্ছে করছে না? না না, ঠিক তেমন না। অনেক নাদিয়ার সাথে আরও কিছুক্ষণ কথা বলল আর বলল, একবার যখন আদিয়াকে বলেছি আমি বেকার, তাহলে দেখব ওকে আমাকে অবস্থাতে ভালোবাসে কিনা। আর আমি তো দেখতেও ততটাও খারাপ নয় যে নাদিয়া আমাকে ভালোবাসতে পারবে না। আমি চাই ও আমাকে এই অবস্থাতেই ভালোবাসুক। আর তখনও সামনে আমি আমার আসলে পরিচয় আনবো না, যতদিন না পর্যন্ত আমাকে ভালো না বাসবে। এভাবে কয়েকটা দিন কেটে গেল। এর মাঝে অনেক প্রত্যেক দিন নাদিয়ার সাথে কথা বলেছে আর বেশ কয়েকবার ওর সাথে হসপিটালে গিয়ে দেখা করেছে। তাই নাদিয়ারও কেমন যেন সন্দেহ হয়েছে অনেক ওকে পছন্দ করে, কিন্তু সেটা হয়তো বলতে পারে না। কিন্তু সেটা ওর বিহেভিয়ারে বোঝা যায়। আর নাদিয়ার কেমন যেন এখন অনেকের সাথে কথা বলতে ভালোই লাগে। আর তাছাড়া ওর সাথে এরকম কোনো ছেলে এ পর্যন্ত কথা বলেনি। অনেকে হয়তো রিলেশন করতে চেয়েছে, কিন্তু তাদের সময় দিতে পারবে না বলে রিলেশনটা করেনি। তাছাড়া অনেক ওকে এই অবস্থাতে সময় দিয়েছে, সেটাই বা কম কিসে। অনেক 5টা দিন ধরে যখন নাদিয়াকে দেখেনি, তাই ওর ভেতরে একটা অস্থিরতা কাজ করছিল। দিন যত যাচ্ছে অনেক নাদিয়ার ওপর দুর্বল হয়ে পড়ছে। ওকে আরও বেশি ভালোবেসে ফেলছিল। অনেক প্রতি রাতে নাদিয়ার কথা ভাবে। নাদিয়াও মাঝে মাঝে অনেকের কথা ভাবে, কিন্তু ততটা না। নাদিয়া ভাবে অনেক হয়তো ওর সাথে টাইম পাস করছে, তাই এরকম কথা বলে। আর তার উপরে অনেক বেকার, তাই ওর কথা তেমন ভাবতে চায় না। নাদিয়া ভেবেছে ওর বাসা থেকে যেখানে বিয়ে দিবে ও সেখানেই বিয়েটা করে নেবে। অনেক এই কয়েকটা দিন নাদিয়াকে দেখতে না পেয়ে ওর ভেতর কেমন যেন একটা শূন্যতা কাজ করছিল। তাই ও আর থাকতে না পেরে মেহেদিকে নিয়ে হসপিটালে চলে যায়। তারপর নাদিয়ার কেবিনের সামনে গিয়ে খেয়াল করলো ও একা বসে আছে। তখন অনেক বলল, আসতে পারি ম্যাডাম? কথাটা বলতে নাদিয়া অনেকের দিকে তাকালো। তখন অনেক একটা মুচকি হাসি দিল আর নাদিয়া বলল, আপনি আসুন। অনেক গিয়ে নাদিয়ার সামনে দাঁড়ালো। তখন নাদিয়া ওকে বসতে বলে অনেক চেয়ার টেনে বসতে বসতে বলল, আপনাকে কি ডিস্টার্ব করলাম? এমনটা মনে হলো কেন? না, আপনি এমনিতে একজন ডক্টর, আর তার উপরে এতই সুন্দর একজন মানুষ। যদি আমার সাথে কথা বলতে আপনার বিরক্তি লাগে কিংবা আপনাকে ডিস্টার্ব করি, সেজন্য বললাম। নাদিয়া অনেকের মুখ থেকে সুন্দরী কথাটা শুনে একটু লজ্জা পেয়ে মাথাটা নিচু করে ফেলল। অনেক বুঝতে পারলো যে নাদিয়া হয়তো একটু লজ্জা পেয়েছে, তাই ও বলল, লজ্জা পেলে তো আপনাকে অনেক সুন্দর লাগে। অনেক আরও খেয়াল করলো লজ্জায় নাদিয়ার গালগুলো লাল হয়ে যাচ্ছিল। তখন নাদিয়া মাথা নিচু করে শুধু কথাগুলো শুনে যাচ্ছিল। আর অনেক ওকে ইমপ্রেস করার চেষ্টা করছিল, তাই বলল, আপনি কি কখন আপনার মুখটা আয়নায় দেখেছেন? কথাটা বলতেই নাদিয়া এবার অনেকের দিকে অদ্ভুত এক দৃষ্টিতে তাকিয়ে আগ্রহের সুরে বলল, কেন কেন? বলেন কি, দেখেননি? তো আজকে বাসায় গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বেশ ভালো করে দেখবেন। এত সুন্দর একটা মেয়ে আপনি, আর বলছেন আপনি নিজেকে আয়নায় দেখেননি? হয়তো দেখেছেন, কিন্তু নিজের সৌন্দর্য বুঝতে পারেননি। যে কেউ আপনার প্রতি ক্রাশ খেয়ে যাবে, ফিদা হয়ে যাবে, আপনি সেটা বুঝতে পারছেন না। অনেক কথাগুলো বলে যেন নাদিয়ার লজ্জাটা বাড়িয়ে দিল। তাই ও আবারও মাথাটা নিচু করে ফেলল। তখন অনেক একটা মুচকি হাসি দিয়ে বলল, লজ্জা বলে কিন্তু আপনাকে অনেক সুন্দর লাগে। আপনার গালগুলো যখন টমেটোর মতো লাল হয়ে যায় না, তখন আপনাকে এত কিউট লাগে, বলে বোঝানো কষ্ট।
অনেক যেন বারবার নাদিয়াকে লজ্জার মধ্যে ফেলে দিচ্ছিল, কারণ এমনভাবে ওর প্রশংসা এর আগে কেউ করেনি, আর করার মতো কোনো সময়ই পায়নি। নাদিয়া বুঝতে পারছিল যে অনেক ওকে পছন্দ করে, একটু না অনেকটাই। কিন্তু নাদিয়া ওর দিক থেকে অনেককে নিয়ে তেমনভাবে ভাবছিল না, আর অনেক নিজের মুখে বলতেও পারছিল না। হয়তো প্রথমবার কাউকে ভালোবাসলো সেই জন্য। অন্যদিকে দরজার বাইরে থেকে দাঁড়িয়ে থেকে মেহেদি অনেকের এই বিষয়টা খেয়াল করছিল, আর মুচকি মুচকি হাসছিল, আর মনে মনে ভাবছিল, এ তো দেখি ফ্লার্টিং মাস্টার, কে জানে ওর নাকি একটা গার্লফ্রেন্ডও নেই। কি করে সম্ভব? এটা তো আমার বিশ্বাসই হয় না। এতদিন তো বিদেশ ছিল, কি করে এসেছে আল্লাহ মাহবুদ ভালো জানে। অনেক নাদিয়ার সাথে বেশ কিছুক্ষণ কথা বলতে এর মাঝে একটা নার্স এসে নাদিয়াকে উদ্দেশ্য করে বলল, ম্যাডাম 12 নম্বর কেবিনে এই রোগীটা কিছুই খেতে চাইছে না, আপনি যদি একটু যেতেন। নার্সের কথাটা শুনে অনেক একটা রাগী দৃষ্টিতে নার্সের দিকে তাকালো, আর ভাবতে লাগলো, এটাই বোধহয় বাকি ছিল। ব্যাস, হয়ে গেল। কেবল একটু লাইনের দিকে আছে, আর এই নার্সটাকে এখনই আসতে হলো। ইচ্ছে করছে এর মুখে স্কচ টেপ লাগিয়ে দিই, সবচেয়ে কোথাকার। তুমি যাও, আমি আসছি। নার্স চলে গেলে নাদিয়া এবার উঠে যেতে গেলে অনেক বলে, আচ্ছা, আপনি তো সবসময় ব্যস্ত থাকেন, একটু কি সময় হবে আমার সাথে বাইরে কোথাও ঘুরতে যাওয়ার জন্য? আপনাকে এইভাবে হসপিটালে ডিস্টার্ব করতে চাই না, যদি একটু সময় দিতেন। কথাটা বলেই যেন অনেক ভুল করে ফেললো, কারণ নাদিয়া ওর দিকে ঘুরে কেমন যেন একটা অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল। আর অনেক মনে করলো ওর প্রপোজালটা হয়তো নাদিয়ার পছন্দ হয়নি, তাই অনেক বলল, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যেতে হবে না। আপনার ইচ্ছে না থাকলে যাওয়ার দরকার নেই। আসলে আমি অল্পদিন সবাইকে আপন ভেবে ফেলি তো, তাই ভেবেছিলাম আপনাকে বললে আপনি রাজি হবেন। আর তাছাড়া হসপিটালে সব সময় আপনি ব্যস্ত থাকেন, সেজন্য এখানে আপনাকে ডিস্টার্ব করতে চাচ্ছিলাম না। আচ্ছা ঠিক আছে। অনেক কথাগুলো বেশ করুণ সুরে বলল। অনেক ভেবেছিল এই কয়েকটা দিনে নাদিয়া ওকে নিয়ে একটু হলেও ভাবতে শুরু করেছে, কিন্তু না। নাদিয়ার এরকম ভাবে তাকানোতে অনেক বুঝতে পারলো যে নাদিয়া হয়তো ওর বিষয়টা এমনভাবে ভাবেনি, তাই অনেক কথাগুলো বলল। এবার অনেক চলে যেতে গেলে এবার নাদিয়া ভাবলো অনেক হয়তো একটু কষ্ট পেয়েছে, তাই নাদিয়া বলল, আচ্ছা, কখন কোথায় যেতে হবে বলুন? কথাটা বলতে অনেকের মুখে একটা হাসির রেখা ফুটে উঠল। ও একটা মুচকি হাসি দিয়ে বলল, তোমার যখন ইচ্ছা, তুমি যেখানে ইচ্ছা বলো, আমি চলে যাব। কথাটা বলতেই নাদিয়া আবারও অনেকের দিকে কেমন করে যেন তাকিয়ে রইল, আর অনেক বুঝতে পারলো নাদিয়াকে তুমি করে বলে ফেলেছেন, তাই ও বলল, সরি সরি, আমি আপনাকে তুমি করে বলে ফেলেছি। আসলে আমি বেশ কয়েকদিন কারোর সাথে কথা বললে তাকে আর আপনি করে বলতে পারি না, আর আমার অভ্যাস নেই, তাই বলে ফেলেছি। ইটস ওকে, সমস্যা নেই। আর আপনি আমাকে তুমি করেই বলতে পারেন। অনেক মনে মনে ভাবতে লাগলো, এ তো মেঘনা চাইতে জল, তাই ও বলল, তুমি করে বলতে পারি, কিন্তু এটা শর্তে, আপনাকে আমাকে তুমি করে বলতে হবে। কথাটা বলতেই নাদিয়া কেমন যেন একটা ঘোর লাগা দৃষ্টিতে অনেকের দিকে তাকিয়ে রইল। তখন অনেক বলল, কি হলো, বলবেন না? আচ্ছা ঠিক আছে। আর শুনুন, আমাকে এখন একটু রাউন্ডে যেতে হবে, আর আমি আপনাকে সময় দিতে পারলাম না, তার জন্য সরি। হ্যাঁ, আবার আপনি? ওকে, তুমি। ইটস ওকে, তুমি যেটুকু সময় দিয়েছো সেটা আমার কাছে অনেক। আর তাছাড়া তুমি তো একটু ব্যস্ত, তাই যেটুকু সময় দিয়েছেন ওইটুকুই আমার লাইফের স্মৃতি হয়ে থাকবে। আর তোমার সাথে কাটানো মুহূর্তগুলোকে আমি আমার লাইফের বেস্ট মোমেন্ট ভেবে স্মৃতির পাতায় লিখে রাখবো। তুমি কিন্তু অনেক সুন্দর করে কথা বলো। নাদিয়া রুম থেকে বেরোতে বেরোতে বলল কথাটা। তখন অনেক ওর পেছনে পেছনে যেতে যেতে বলল, যাক, দেরিতে হলেও সেটা তুমি বুঝতে পারলে। কেউ তো অন্তত একজন বুঝতে পেরেছে আমি একটু সুন্দর করে কথা বলতে পারি। নাদিয়া আবারও অনেকের দিকে তাকালো। তখন অনেকের মুখে একটা হাসির রেখা টেনে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি রাউন্ডে যাও, আর কখন দেখা করতে হবে আমি সবসময় ফ্রি আছি। তুমি আমার নাম্বার একটা টেক্সট করে দিলে আমি সেখানে চলে যাব। অনেক কথাগুলো বলতে নাদিয়া একটা বিপরীতভাবে হাসি দিয়ে তারপর চলে যায়। নাদিয়া চলে যেতেই অনেকের বুকের বাঁ পাশে হাত রাখলো। ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে লাগলো। এর মাঝে মেহেদি ওর সামনে এসে ওর বুকের যেখানটায় হাত রেখেছে ওইখান বরাবর দেখতে লাগলো। তখন অনেক ওর দিকে তাকিয়ে বলল, কি রে, তোর আবার কি হলো? এইভাবে কি দেখিস? তোমার যে দিলে লাগলো ওইটাই দেখছি। কথা না বলে চল বাসায় যাই। শোন, ওকে রাজি করে ফেলেছে বাইরে দেখা করার জন্য, আর ও বলেছে সময় করে আমার সাথে দেখা করবে। লাগে রাহো। মানে? মামা, তুমি এগুলো করতে পারো কি করে বলো তো?
তোমাকে তো দেখে মনে হচ্ছে মিস্টার মজনু বা রোমিও। যে কোনো মেয়ে তোমার এই ফ্লার্টিংয়ে পড়ে যাবে। তুমি এতদিন কোথায় ছিলে? গুরু পায়ের ধুলো দাও। তুমি থাকতে আমাদের এইভাবে গার্লফ্রেন্ডহীনভাবে থাকতে হতো। কলেজে তুমি এত বুদ্ধি মাথায় রেখে আমাদের এগুলো বলনি। যদি আগে বলতে তাহলে প্রথম কয়েকটা ছেঁকা আমাকে খেতে হতো না। কথাটা বলে মেহেদি জিওপে কামড় দিল আর অনেক অট্ট হাসিতে ফেটে পড়ে বলে, সত্যি কথাটা মুখ ফসকে বেরিয়ে এলো তো। আর এসব কি উল্টাপাল্টা বলছিস বলতো? আমি নাদিয়াকে একটু ইমপ্রেস করার চেষ্টা করছি, আর তাতেই তোর মনে হলো আমি রোমিও বা মিস্টার মজনু? দেখ মামা, তুই যেভাবে চালিয়ে যাচ্ছি তাতে যে কোনো মেয়ে পড়ে যাবে। অনিক আর মেহেদি হসপিটাল থেকে বেরোতে বেরোতে কথাগুলো বলছিল। এবার অনেক বলল, হ্যাঁ, সবাই পড়বে, কিন্তু আমার নাদিয়া সুন্দরীতে পড়ছে না। আমার ডক্টর নেই পাগলিটাকে পটাতে পারছে না। ও বুঝতেই চাইছে না আমি ওকে ভালোবাসি। মামা ওয়েট করো, ভাবি তো তোমাকেই ভালোবাসবে। আর তাছাড়া তুমি যেভাবে চালিয়ে যাচ্ছ তাতে বেশি টাইম লাগবে না। আর সব মেয়েরা এমন প্রথম অবস্থায় যখন ছেলেরা ওদের পিছনে ঘুরে তখন ওরা একটু এমনই করে। নিশ্চয়ই নাদিয়া ভাবি বুঝে গেছে যে তুমি ওকে পছন্দ করো, তাই অবশ্যই তোমাকে একটু ঘোরাবে, কিন্তু সবশেষে অবশ্যই মেনে নিবে। তাই যেন হয়, তোর মুখের কথাই যেন সত্যি হয়। ওরা কথা বলতে বলতে বাসায় চলে আসে। এইভাবে আরও 4-5টা দিন কেটে গেছে। এর মাঝে অনেক নাদিয়ার সাথে আর দেখা করতে পারেনি। অনেক অপেক্ষায় আছে নাদিয়া ওকে কবে ফোন দিয়ে দেখা করতে বলবে। কিন্তু 5টা দিন চলে গেল, নাদিয়ার ওকে কথাটা বলেনি। আর অনেক ওকে ফোন দিয়ে প্রত্যেক দিনই কথা বলে, কিন্তু এইটা জিজ্ঞেস করতে পারেনি। ভেবেছে যদি নাদিয়া অন্য কিছু মনে করে বা রেগে যায় তাহলে দেখা গেছে ওর সাথে কথাই বলবে না। আর ওকে এখনও ভালোভাবে ইমপ্রেস করতে পারেনি, তাই ওকে নিজের মনের কথাগুলো বলতেও পারছে না। অনেক চেয়েছে ওকে নাদিয়াকে নিজের প্রতি অনেকটা দুর্বল করে। যখন বুঝতে পারবে নাদিয়া একটু হলেও ওকে ফিল করে, ওকে নিয়ে ভাবে, তখন নাদিয়াকে নিজের মনের কথাগুলো বলে দিবে। কিন্তু অনেক আর তার জন্য অপেক্ষা করতে পারছিল না। আর না বলতে পেরে ওর ভিতরে একটা অস্থিরতা কাজ করছে। বারবার মনে হচ্ছে ওর কাছে ছুটে গিয়ে বলে দিতে যে অনেক ওকে ভালোবাসে, জীবনে প্রথম কাউকে ভালোবেসেছে, তাই খুব ইচ্ছা করে নাদিয়াকে নিজের করে পেতে। আম্মুর কাছে অনেক নাদিয়ার কথাগুলো বললে আম্মু মনোযোগ দিয়ে সেগুলো শুনে। তাই আম্মু এক প্রকার সিওর করে ফেলেছে যে এই মেয়েকেই ঘরের বউ করবে, যেহেতু অনেক নাদিয়াকে ভালোবাসে। আর এই বিষয়ে আম্মু আব্বুর সাথে কথা বলেছে। আব্বু অনেককে অনেকবার বলেছে নাদিয়ার বাসায় কথা বলার জন্য, কিন্তু অনেক ওদের বারণ করেছে। আগে ও নাদিয়াকে নিজের ভালোবাসা দিয়ে নিজের করে নিবে, তারপর বিয়ের কথাটা বলবে। এখন প্রত্যেক রাতে অনেক নাদিয়াকে ফোন দেয়, আর দিনেও ফোন দেয় না। এই কারণে নাদিয়া একটু ব্যস্ত, আর যদি ফোন দিলে রেগে যায় তাই দেয় না। আর অনেকও একজন ডাক্তার, তাইও ও বোঝে একজন ডক্টরের ব্যস্ততা কতটুকু। সেজন্য অনেক প্রত্যেক রাতে নাদিয়ার সাথে কথা বলে। 5টা দিন পর নাদিয়া হঠাৎ করে একদিন কেন যেন হসপিটালে যায়নি। আর তেমন হসপিটালে রোগীর চাপও ছিল না যে হসপিটালে যেতেই হবে। নাদিয়া ভেবেছে আজকে অনেকের সাথে দেখা করবে, তাই সকাল থেকে এই পর্যন্ত অনেক ভেবেছে কোথায় দেখা করবে, কিভাবে ওকে দেখা করার কথা নিজে থেকে বলবে। কেমন যেন একটা লজ্জা লাগছিল নাদিয়া, প্রথম কোনো ছেলের সাথে একা দেখা করতে যাবে। আর নাদিয়া দেখতে সুন্দর নয় তা নয়, কারণ প্রত্যেক গল্পের নায়িকার মতো নাদিয়া অনেক সুন্দরী, নাহলে অনেক তো আর এত সহজে প্রেমে পড়তো না। নাদিয়া অনেক ভেবে তারপর দুপুরের দিকে অনেকে একটা টেক্সট করে দেয় একটা কফি শপে দেখা করার জন্য। টেক্সটটা অনেক দেখার সাথে সাথে লাফাতে লাফাতে লুঙ্গি ডান্স দিতে শুরু করে। ওর এরকম লাফালাফি দেখে আম্মু তো হাসতে হাসতে শেষ। এবার অনেক আম্মুকে জড়িয়ে ধরে বলে, আম্মু, দোয়া করো তোমার বৌমাকে যেন ঠিকমতো পাঠাতে পারি। অনেক ভেবেছিল আর কয়েকটা দিন সময় নেবে নাদিয়াকে প্রপোজ করার জন্য, কিন্তু অনেক নাদিয়াকে নিজের উপরে পাওয়ার জন্য আর দেরি করতে পারছে না। আর যখন নাদিয়া ওকে নিজ থেকে দেখা করার কথা বলেছে, তাতে অনেকের মনে হয়েছে নাদিয়া ওকে একটু হলেও ফিল করে, তাই ওকে প্রপোজ করার জন্য এটাই যথেষ্ট। তাই অনেক ঠিক করেছে আজকেই নাদিয়াকে প্রপোজ করবে। আর অনেক আগে থেকে একটা ডায়মন্ডের রিং নিয়ে রেখেছে নাদিয়াকে প্রপোজ করার জন্য। অনেকক্ষণ সময় নিয়ে তারপর একটা পারফেক্ট লুকে নাদিয়ার সাথে দেখা করতে চলে যায়। আর নাদিয়া অনেকের টেক্সট করার সাথে সাথে অনেক কফি শপের সবটাই অ্যারেঞ্জ করে রেখেছে যাতে ওরা থাকাকালীন সময় বাইরের লোকজন না ঢুকতে পারে, কারণ আজকে অনেক নাদিয়াকে প্রপোজ করবে। কিছুক্ষণের মধ্যেই নাদিয়া কফি শপে চলে যায়। গিয়ে দেখে সবার ভেতর কেউ নেই। তখনও ভেতরে গিয়ে তারপর কফি শপের ঠিক মাঝখানটায় বসে রইল। অনেক নাদিয়ার জন্য ওয়েট করতে লাগলো।
তারপর ভাবতে লাগলো নাদিয়া আসবে কিনা। প্রায় 20 মিনিটের মতো হয়ে গেল, কিন্তু নাদিয়া এখনো আসছে না। আরও প্রায় 5 মিনিট ওয়েট করার পর নাদিয়া শপের দরজা ঠেলে ভেতরে ঢুকে। অনেক তো নাদিয়াকে দেখে নিজের মাঝে থেকেই হারিয়ে যায়, কারণ নাদিয়া আজকে একটা নীল শাড়ির সাথে সব কিছু ম্যাচিং করে পরেছে আর মাথায় হিজাব করে আসছে, যার জন্য ওকে দেখতে একদম নীল পরীদের মতো লাগছে। নাদিয়া এমনিতেই সুন্দর, আর আজকে ওকে অনেক এই অবস্থায় দেখে হাঁ করে ওর দিকে তাকিয়ে আছে। নাদিয়া ভেতরে ঢুকে দেখে তেমন কেউ নেই, শুধু অনেক ছাড়া। নাদিয়া এবার অনেকের দিকে এগিয়ে যায়। নাদিয়া অনেকের সামনে যেতেই ওকে ওইভাবে তাকিয়ে থাকতে দেখে নাদিয়া একটু লজ্জা পেয়ে মাথা নিচু করে নেয়। এবার অনেকের ঘোর কাটতে ও বলতে শুরু করে, আজকে তো তোমাকে অনেক সুন্দর লাগছে। বারবার এরকম রূপে আমার সামনে আসলে আমি তো নিজেকে কন্ট্রোল করতে পারবো না। অনেকের মুখে এমন কথা শুনে নাদিয়া চোখ বড় বড় করে ওর দিকে তাকালো। তখন অনেক একটা মুচকি হাসি দিয়ে উঠে নাদিয়ার সামনাসামনি দাঁড়ালো। নাদিয়া কিছু বুঝে ওঠার আগেই অনেক ওর সামনে হাঁটু গেড়ে বসে, তারপর ডায়মন্ডের রিংটা ধরে বলতে লাগলো, নাদিয়া, প্রথম যেদিন তোমাকে দেখেছিলাম বুকের ভেতর অদ্ভুত রকমের একটা অনুভূতির সৃষ্টি হয়েছিল, যেটা কাউকে বলে বোঝানো সম্ভব না, শুধু তুমি বুঝতে পারবে। তারপর যখন আস্তে আস্তে তোমার সাথে কথা বলতে শুরু করি, বুঝতে পারলাম আমি তোমাকে সেদিনই ভালোবেসে ফেলেছি, যেদিন তোমাকে প্রথমবার দেখেছি। তুমি এখন আমার অভ্যাসে পরিণত হয়ে গেছো। তোমার সাথে এক মুহূর্তে কথা না বলে তোমাকে একটা দিন না দেখে আমি থাকতে পারি না, তাই বারবার তোমার কাছে ছুটে গিয়েছি, তোমার সাথে কথা বলার চেষ্টা করেছি। তোমার প্রতি এতটাই দুর্বল হয়ে পড়েছি যে তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। তুমি আমার শ্বাস প্রশ্বাসে মিশে গেছো। নাদিয়া, হবে কি আমার প্রিয়জন? সারা জীবন ধরবে আমার হাত? একটাবার ভালোবাসবে কি আমাকে? আমার এই শূন্য জীবনটাকে পূরণ করে দিয়ে তুমি যদি আমার লাইফে আসো, আমার জীবনটাই রংধনুর 7 রঙে রঙিন হয়ে যাবে। সারা জীবন তোমাকে নিজের বুকে আঁকলে রাখবো, ভালোবেসে যাব নিঃস্বার্থহীনভাবে। কথা দিচ্ছি কখনো কষ্ট পেতে দিব না। আর তোমাকে ছেড়ে যাওয়ার কথা তো কল্পনা করতে পারি না। যতদিন এই দেহে প্রাণ আছে সবসময় শুধু তোমাকে নিজের বুকে আঁকলে রাখবো। আই লাভ ইউ। ডু ইউ লাভ মি? অনেক যখনই নাদিয়ার সামনে হাঁটু গেড়ে বসেছে, নাদিয়া চোখ বড় বড় করে ওর দিকে তাকিয়েছে। নাদিয়া ভাবতে পারেনি অনেক ওকে এত সুন্দর করে প্রপোজ করবে। তাই অনেকটা অবাক হয়েছে আর একটা ঘোরের মধ্যে আছে। তাই অদ্ভুতভাবে অনেকের দিকে তাকিয়ে আছে। অনেক ভাবছিল নাদিয়া ওকে হয়তো অ্যাকসেপ্ট করবে, কিন্তু না। নাদিয়া কয়েকদিনে অনেককে নিয়ে হয়তো ভেবেছে, কিন্তু ততটা নয়। আর নাদিয়া এখন বুঝতে পেরেছে অনেক ওকে পছন্দ করে, কিন্তু এতটা ভালোবাসে সেটা ও জানতো না। আজকে অনেকের প্রপোজ করার মাধ্যমে ও বুঝতে পেরেছে। নাদিয়া কোনো কথা বলছিল না, তাই অনেক অসহায় একটা দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বলতে লাগলো, নাদিয়া, জীবনে কখনো কাউকে ভালোবাসিনি। তুমি আমার জীবনের প্রথম ভালোবাসা। একটাবার ভালোবেসে তোমার হাতটা বাড়িয়ে দাও, সবসময় তোমাকে ভালোবেসে যাব। তোমাকে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ করার সুযোগ দেব না। প্লিজ অ্যাকসেপ্ট মি। এবার অনেকের কথায় নাদিয়ার ঘোর কাটে। আরও ভাবতে লাগলো অনেক একটা বেকার ছেলে, তার উপর আবার নাদিয়ার আব্বু আম্মু ওকে বলে দিয়েছে যাই করুক আর নাই করুক যেন ও কখনো কারোর সাথে রিলেশন না করে। আর তার উপর ওর বাবা একটু রাগী মানুষ, যদি জানতে পারে ও একটা বেকার ছেলেকে ভালোবেসেছে কখনোই সম্পর্কটা মেনে নিবে না। নাদিয়ার খুব ইচ্ছা ছিল অনেককে মেনে নিতে, হয়তো ওকে ভালোবাসতে পারেনি, কিন্তু ওকে নিয়ে ভাবে। নাদিয়ার চুপ করে থাকাতে অনেক আবারও বলতে লাগলো, নাদিয়া, অ্যান্সার মি। কথাটা বলতে এবার নাদিয়া নিজেকে স্বাভাবিক করে নিয়ে বলতে লাগলো, তোমাকে ভালোবাসাটা আমার পক্ষে সম্ভব না। কথাটা বলতেই অনেক উঠে নাদিয়ার মুখোমুখি দাঁড়িয়ে বলল, কেন সম্ভব না? আমি কি তোমার ভালোবাসাটা পাওয়ার যোগ্য না, নাকি তুমি অন্য কাউকে ভালোবাসো? তুমি তো বলেছিলে তোমার কোনো বয়ফ্রেন্ড নেই, কিংবা তুমি কাউকে ভালোবাসো না, তাহলে আমাকে ভালোবাসতে সমস্যা কি? হ্যাঁ, আমি কাউকে ভালোবাসি না, তাও আমি কারোর সাথে রিলেশনে যেতে চাইছি না। আমি তোমায় এমনিতেই ভালোবাসতে পারবো না, আর আমি তোমায় নিয়ে তেমন কিছু ভাবিও নি কখনো। তাই তোমাকে ভালোবাসাটা আমার পক্ষে সম্ভব না। ভাবনি, এখন থেকে ভাববে। আর তুমি তো বললে তুমি কাউকে ভালোবাসো না, তাহলে আমাকে একটু ভালোবাসতে তোমার সমস্যা কি? প্লিজ নাদিয়া, আমাকে রিজেক্ট করে দিও না। আমি জীবনে কখনো কাউকে ভালোবাসিনি, তোমাকে প্রথমবার ভালোবেসেছি। ভালোবেসে দেখো, কখনো তোমাকে কষ্ট পেতে দিব না। রিলেশনে যাওয়ার প্রথমে সবাই এই কথাই বলে, কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় যে ছেলেরাই মেয়েদেরকে ছেড়ে চলে যায়। আচ্ছা, তোমার আমার উপর বিশ্বাস নেই তো? আমার ভালোবাসাটাকে তোমার এরকম মনে হচ্ছে? তুমি শুধু বলো, আমি তোমাকে আজকে এই মুহূর্তে বিয়ে করে নেব। শুধু তুমি একবার রাজি হও।
আমি আব্বু আমাকে বলে রেখেছে আমি কাউকে ভালোবেসে বিয়ে করব। তাই এতদিন পর্যন্ত আব্বু আম্মু কাছ থেকে সময় নিয়েছে বিয়ের জন্য, নাহলে আব্বু আম্মু আমার বিয়ের জন্য চাপ দিয়েছিল। নাদিয়া ভাবতে লাগলো। ওইগুলো ভাবে কি করে? একে তো বেকার, তার উপর আবার নাকি আব্বু আম্মু ওকে বিয়ে জন্য চাপ দিচ্ছিল। কি অদ্ভুত বিষয়। আরে এদেরও বলি হারি, মেয়ে দেখলে পেছনে লেগে যেতে হবে। কি হলো, চুপ করে আছো কেন? কিছু তো বলো। দেখো নাদিয়া, জীবনের প্রথম তোমাকে ভালোবেসেছি, তাই তোমাকে নিজের করে পেতে চাই। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না, একটা সুযোগ দাও তোমাকে ভালোবাসার। আমি তো বললাম আমি তোমাকে অনেক হ্যাপি রাখবো। তুমি যখন যেভাবে বলবে আমি তখন সেভাবেই বিয়ে করে নেব। সেটা কখনোই সম্ভব না। কেন সম্ভব না? সেটা আমি তোমায় বলতে বাধ্য নই। কথাটা বলি এবার নাদিয়া চলে যেতে গেলে অনেক তখন বলে। নাদিয়া, আই লাভ ইউ। একটাবার আমাকে ভালোবেসে দেখো। বললাম তো তোমাকে কষ্ট পেতে দেব না। নাদিয়া যেতে যেতে বলল। এটা তোমার আবেগ ভালোবাসা নয়। 2 দিন পর ঠিক ঠিকই উড়ে যাবে এটা, যখন দেখবে যে আমি তোমাকে টাইম দিতে পারছি না। আমার ভালোবাসাটা কখনোই কমবে না। প্লিজ একটাবার অ্যাকসেপ্ট করে দেখো। বললাম না তোমার ভালোবাসা আমার পক্ষে সম্ভব না। আমি যদি জানতাম তুমি আমাকে এখানে এইগুলো বলার জন্য আসতে বলবে, তাহলে আমি কখনোই আসতাম না। কথাগুলো বলি নাদিয়া বেরিয়ে যেতে গেলে অনেক বলল। আমিও দেখব তুমি আমাকে কতদিন না করে দূরে সরিয়ে রাখতে পারো। আমি জীবনের প্রথম তোমাকে ভালোবাসি আর বেঁচে যাব। আমার ভালোবাসা দিয়ে আমি তোমাকে নিজের করে নেব। নাদিয়া কোনো কথা বলল না, কফি শপ থেকে তৎক্ষণাৎ বেরিয়ে গেল। আর অনেক রাগে হাতের রিংটা ছুঁড়ে ফেলে দিল আর বলতে লাগলো। অনেক, তুই আসলে একটা স্টুপিড। নিজের ভালোবাসার মানুষটাকে বোঝাতে পারলি না তাকে কতটা ভালোবাসিস। তোর দ্বারা কিচ্ছু সম্ভব না। জীবনে সব কিছুতে সাকসেসফুল হলেও লাভের ক্ষেত্রে প্রথমবার এই টাহা ফেল করে গেলে। শেট। অনেক সেখানে বেশ কিছুক্ষণ বসে থেকে তারপর বাসায় চলে যায়। অনেককে মন খারাপ করে বাসায় ঢুকতে দেখে এবার আম্মুর ওর কাছে আসে আর বলতে শুরু করে। আব্বু, কি হয়েছে তোমার? এভাবে মন খারাপ করে আছো কেন? অনেক একটা অসহায় দৃষ্টিতে আম্মুর দিকে তাকালো। তখন অনেক একটা দীর্ঘশ্বাস ফেলে নিচের দিকে তাকিয়ে বলতে লাগলো। আম্মু, আমি নাদিয়াকে প্রপোজ করেছিলাম। ও বলল আমাকে নাকি ভালোবাসতে পারবে না। আমি লাভের ক্ষেত্রে প্রথমবারই ফেলিয়ার হয়ে গেলাম। তোমার এই অপদার্থ ছেলেটা তার ভালোবাসার মানুষটাকে বোঝাতেই পারলো না। আমি ওকে কত ভালোবাসি। অনেক কথাগুলো বেশ করুণ সুরে বলল, যার জন্য আম্মুরও বেশ কষ্ট লাগলো। ওর এরকম মন খারাপ করে থাকা দেখে যে আম্মু ওর মুখের দুই পাশে হাত দিয়ে ওর মুখটা নিজের দিক করে বলল। আব্বু, তুমি মন খারাপ করো না প্লিজ। তুমি জানো না আমার কলিজাটা এরকম মন খারাপ করে থাকলে আমার কেমন লাগে। প্লিজ আব্বু, তুমি মন খারাপ করো না। আর দেখো, ও হয়তো তোমার ভালোবাসাটা বুঝতে পারেনি, আর তোমার এত আগে ওকে প্রপোজ করা ঠিক হয়নি। তাছাড়া আমি তো তোমাকে বলেছিলাম যে ওর বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যাই। না আম্মু, আমি আমার ভালোবাসা দিয়ে ওকে নিজের করে নেব। তারপর ওর বাসায় বিয়ের প্রস্তাব দেব। ওর আমাকে একবার না করে দিয়েছে, তাতে কি হয়েছে? আমি ওকে সবসময় নিজের ভালোবাসার কথা বলতে থাকবো। একটা সময় দেখবে অন্য সব গল্পের মতো এই গল্প না দিয়ে আমাকে ঠিকই মেনে নেবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি আর এখন মন খারাপ করে থেকো না। আব্বু, তুমি মন খারাপ করে থাকলে আমার ভিতরে কি চলে তোমাকে সেটা বোঝাবো কি করে? তাই মন খারাপ করে থেকো না, আমারও খুব কষ্ট হয়। অনেক আম্মুর কথা এবার একটা শুকনো হাসি দিয়ে তারপর নিজের রুমে চলে যায়। আম্মু বুঝতে পারলো অনেকের মনটা খুব খারাপ। আর অনেক জীবনে প্রথম কাউকে আজকে প্রপোজ করলো। যদিও প্রপোজালটা নাদিয়ার কাছে খুব খারাপ লাগেনি, কিন্তু কেন যেন অনেককে মেনে নিতে পারলো না। হয়তো জানি অনেক বেকার, কিছু করে না বলে। অন্যদিকে নাদিয়া বাসায় গিয়ে বিছানায় শুয়ে শুয়ে অনেকের বলা কথাগুলো ভাবতে লাগলো। ও ভাবতেও পারেনি অনেক ওকে প্রপোজ করবে, আবার এটাও ভাবেনি যে ও অ্যাকসেপ্ট করবে কিংবা রিজেক্ট করে দিবে। কিন্তু কেন জানি রিজেক্ট করে দিল, অ্যাকসেপ্ট করতে পারলো না। আবার নাদিয়া অনেককে পরিষ্কার করেও বলল না যে ওকে কেন রিজেক্ট করে দিল বা কেনই বা ভালোবাসতে পারবে না। এভাবে 2-3টা দিন পর অনেক হসপিটালে যায় নাদিয়ার সাথে কথা বলার জন্য, কিন্তু নাদিয়া ওকে প্রত্যেকবার ফিরিয়ে দেয়। তাই অনেকের মনটা খুব খারাপ হয় যে নাদিয়া ওর সাথে কথা বলছে না, ফোন দিলেও ফোন ধরে না। তাই অনেক এই বিষয়টা আলামিন আর মেহেদির সাথে শেয়ার করলে ওরা বলে। শোন, এত মন খারাপ করে থাকলে হয়? তুই ওর ওপর নিজের অধিকারটা দেখা, বোঝা। তুই ওকে অনেক ভালোবাসিস, তাহলে দেখবি তোর ভালোবাসাটাকে আর দূরে রাখতে পারবে না। যখন
ওর প্রতি তোর ভালোবাসাটা প্রকাশ পাবে, তখনও ও তোকে নিজের কাছে থেকে দূরে সরাতে পারবে না। দরকার হলে ওকে নিজের কাছে টেনে নিয়ে তোর ভালোবাসাটা বোঝাবি। এটা কি ঠিক হবে যদিও রেগে যায়? ঠিক হবে না মানে? আলবাত ঠিক হবে। দেখো, এত তো কিছু বুঝি না, আমাদের ভাবি হিসেবে নাদিয়াকে চাই। তুই জীবনে প্রথম কাউকে ভালোবাসিনি, আমরা তোকে সবসময় সাকসেসফুল দেখতে চেয়েছি, তাই লাভের ক্ষেত্রে সেটাই দেখতে চাই। আমরা অন্য কোনো কিছুই বুঝি না। তুই এভাবে মন খারাপ করে থাকলে আমাদের খুব খারাপ লাগে, কারণ তুই আমাদের বেস্ট ফ্রেন্ড। তাই তুই যেভাবেই হোক ওকে নিজের করে নিবি, দরকার পড়লে ওকে নিজের কাছে টেনে নিয়ে নিজের ভালোবাসাটা বোঝাবে। কিন্তু কি করব? ন্যাকা কিছু বোঝে না, নায়ক নায়িকের কাছাকাছি হলে কি হয় বিষয়টা সেটাই করবি। কথাটা বলে আলামিন মেহেদি হাসতে লাগলো আর অনেক ভাবতে লাগলো ওরা ঠিকই বলেছে। সেদিন রাতে অনেকভাবে মেহেদি আলামিনের কথা মতো পরদিন থেকেও কাজেও লেগে পড়ে। নাদিয়া যতই বলুক যে ওকে ভালোবাসে না, ততই ওর কাছে যাওয়ার চেষ্টা করবে। অনেক পরদিন সকালে হসপিটালে চলে যায়, গিয়ে দেখে আজকেও নাদিয়ার তেমন কোনো ব্যস্ততা নেই। সবেমাত্র কেবিনে এসে বসলো, তখন অনেক দরজার সামনে দাঁড়িয়ে বলল, আসতে পারি ম্যাডাম? অনেকের কথা শুনে নাদিয়া একবার দরজার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে ওর দিকে তাকালো। এবার অনেক একটা মুচকি হাসি দিয়ে ওর সামনে চলে যায়। তখন নাদিয়া বলল, তুমি আবার এসেছো, তোমার সমস্যা কি বলো তো? এভাবে আমার ডিস্টার্ব কেন করছো? অনেক একটা দুষ্টু হাসি দিয়ে নাদিয়ার কাছে গিয়ে বলতে লাগলো, কোথায় বেবি তোমাকে ডিস্টার্ব করতেছে? আমি তোমাকে ভালোবাসিনি, তাই ভালোবাসাটা বোঝানোর চেষ্টা করছে। আর তুমি বলো আমি তোমাকে ডিস্টার্ব করতেছে? তুমি এতটা স্বার্থপর, আমার কষ্টটা একটু বুঝতে পারো না? কেন এমন করতেছো বলো তো? হোয়াট দ্য বেবি? কিসের বেবি? তুমি কি বাচ্চা? আমি কি বাচ্চা যে তুমি আমায় বেবি বলছো? কথাগুলো বলতেই অনেক নাদিয়ার সামনের টেবিলে ঝুঁকে দাঁড়িয়ে তারপর ওর গাল দুটো টেনে দিয়ে বলল, হ্যাঁ, তুমি তোমার বেবি, গোলুমোলু বেবি। তোমার গালগুলো না একদম বাচ্চাদের মতো, ইচ্ছে করে খেয়ে ফেলে। কিসব বাজে বাজে কথা বলছো? যাও এখান থেকে, যাও তো। এত সহজে তো আমি যাব না, তোমাকে ভালোবাসি তাই নিজের করেই ছাড়বো। বললাম তো সেটা কখনো সম্ভব না। কেন সম্ভব না? আমি কি দেখতে খারাপ, নাকি আমার কোনো বাজে অভ্যাস আছে যার জন্য তুমি আমাকে ভালোবাসতে পারবে না? আর অন্য কি সমস্যা আছে তুমি বলো, আমি সবটা শুধরে নেব। না, তোমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার পক্ষে তোমায় ভালোবাসা সম্ভব না। কিন্তু কেন সেটা তো আমাকে বলো। কথাটা বলতেই নাদিয়া বুঝতে পারলো অনেকের সাথে কথা যত বলবে ও ততই কথাগুলো জানার চেষ্টা করবে। তাই নাদিয়া এবার উঠে কেবিন থেকে বেরিয়ে যেতে গেলে অনেক ওর একটা হাত ধরে ফেলে। এবার নাদিয়া অনেকের দিকে তাকাতে ও কিছু বুঝে ওঠার আগে অনেক ওকে এক টান দিয়ে ওর নিজের বুকের ওপর এনে ফেলে। নাদিয়াও তাল সামলাতে না পেরে অনেকের বুকে আঁচড়ে পড়ে। আর অনেক দুই হাতে নাদিয়ার কোমর জড়িয়ে ধরে আছে, শক্ত করে নিজের সাথে মিশিয়ে ওর মুখের দিকে একটা ঘোর লাগা দৃষ্টিতে তাকায়। ঘটনার আকস্মিকতায় নাদিয়া চোখ বন্ধ করে নেয়। অনেক দেখতে পেল নাদিয়ার মুখে একটা ভয় এসে ভর করেছে, যার জন্য নাদিয়াকে আরো বেশি মায়াবী লাগছিল। ওর চুলগুলো মুখের ওপর এসে পড়েছে। নাদিয়ার ভেতর অদ্ভুত এক অনুভূতির সৃষ্টি হলো, কিন্তু তারপরও নাদিয়া কিছু বলতে পারছিল না, ওইভাবেই চোখ বন্ধ করেছিল। অনেক কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর কানের কাছে মুখ নিয়ে বলল, এই ডক্টর নেই, তোমাকে এত ভালোবাসি কেন বলছো না? বলো তো প্লিজ, একটাবার ভালোবেসে দেখো, সারা জীবন ভালোবাসবো, যেটা তুমি কখনো কল্পনা করতে পারবে না। অনেকের কথাই নাদিয়ার ঘোর কাটে। তখন নাদিয়া আস্তে আস্তে চোখ খুলে ওর দিকে তাকায়। এবার আলামিন মেহেদির বলা কথাগুলো অনেকের মনে পড়ে। আর নাদিয়াও কোনো কথা বলছিল না। এবার ওর দিকে তাকাতে নাদিয়া চেষ্টা করলে অনেক নাদিয়াকে আরো শক্ত করে চেপে ধরে আর বলে, উফ, এত লাফালাফি করতেছে কেন? প্লিজ বেব, একটু চুপ করে দাঁড়াও, তোমাকে একটু আদর করতে দাও। নাদিয়া এবার ছোটার চেষ্টা করে বলতে লাগলো, প্লিজ ছেড়ে দাও আমায়। ছাড়ার জন্য তো ভালোবাসিনি, নিজেদের ভালোবাসাটা বোঝানোর জন্য তোমাকে নিজের কাছে টেনেছে। একটাবার মেনে নিলেই তো হয়। দেখো আমাদের সম্পর্কটা কত সুন্দর হবে, তুমি ভাবতে পারছো না। প্লিজ বেব, একটু ভালোবাসা দেখো। নাদিয়া ছোটার জন্য ছটফট করছিল। তাই অনেক বুঝতে পারলো এভাবেই কাজ হবে না। তাই আলামিন মেয়েদের কথা মতো নাদিয়ার মুখের এক পাশে হাত দিয়ে হঠাৎ করে নাদিয়ার ঠোঁটের সাথে নিজের ঠোঁটগুলো মিলিয়ে দেয়। ঘটনা এত দ্রুত ঘটেছে যার জন্য নাদিয়া চোখগুলো বড় বড় করে অনেকের দিকে তাকিয়ে আছে। আরও কোনো কথাও বলতে পারছিল না, বরফের মতো জমে গিয়েছিল। অনেক পাগলের মতো নাদিয়ার ঠোঁটগুলো চুষে যাচ্ছে, মনে হচ্ছিল কোনো চকলেট খাচ্ছে। আর নাদিয়া ওইভাবে ওর সাথে লেপ্টে আছে।
ও অন্য কেউ ছাড়াতেও পারছিল না। আজকে কেন জানি নাদিয়ার অনেক ওর কাছে আসাতে এমন নিশ্চুপ হয়ে গিয়েছিল। দীর্ঘ 20 মিনিট অনেক নাদিয়ার ঠোঁটে কিস করার পর হঠাৎ করে একটা নার্স ওদের কেবিনে ঢুকে এমন কিছু দেখে অন্যদিকে ঘুরে বলতে শুরু করে। আমি কিছু দেখিনি, আমি কিচ্ছু দেখিনি। কথাটা বলতেই অনেক নাদিয়াকে ছেড়ে দেয়। সাথে সাথে নাদিয়া ওর থেকে একটু দূরে গিয়ে দাঁড়ায় আর নিজেকে ঠিক করে নেয়। অনেক দেখলো নার্স অন্যদিকে ঘুরে আছে। তখন অনেক নাদিয়াকে বলল, বেবি, আজকের মতো ছেড়ে দিলাম, পরে কিন্তু আর ছাড়বো না। কথাটা বলতেই এবার নার্স অনেকের দিকে চোখ বড় বড় করে তাকাল। তখন অনেক নার্সকে উদ্দেশ্য করে বলল, নার্স আপি, তুমি আসার আর সময় পেলো না? একটু আমার ভবিষ্যৎ বউয়ের সাথে রোমান্স করছিলাম, আর তুমি এসে তাতে জল ঢেলে দিলে। কথাটা বলতে নার্সটা একটা মুচকি হাসি দিল। আর নাদিয়া ততক্ষণে নিজের জায়গায় গিয়ে বসেছে আর মাথা নিচু করে কাজ করছিল। অনেক বেরিয়ে গেল আর নার্স নাদিয়ার সামনে আসে আর বলে, ম্যাডাম, উনি কি আপনার বয়ফ্রেন্ড? কথাটা বলতেই নাদিয়া একটা অদ্ভুত দৃষ্টিতে নার্সের দিকে তাকালো। তখন নার্স একটা মুচকি হাসি দিয়ে বলল, ম্যাডাম, দুলাভাই কিন্তু দেখতে হেব্বে, স্মার্ট, স্টাইলিশ, আপনার সাথে কিন্তু অনেক সুন্দর মানাবে। নার্সের কথাটা শেষ হতেই নাদিয়া বলল, তুমি কি কাজে এসেছো সেটা বলো। ম্যাডাম, আপনাকে রাউন্ডে যেতে হবে। তুমি যাও, আমি আসছি। কথাটা বলতেই নার্স চলে গেল। আর নাদিয়া ভাবতে লাগলো নার্স কি বলে গেল। যখন বলল অনেক ওর বয়ফ্রেন্ড, তখন নাদিয়ার ভেতর কেমন যেন একটা অদ্ভুত ভালো লাগা কাজ করছিল। যেখানে জীবনে এত দিন পার হয়ে এসেও ওর একটা বয়ফ্রেন্ড নেই। যেখানে সবার 8 থেকে 10টা করে বয়ফ্রেন্ড অলরেডি হয়ে গেছে। আর ওর বান্ধবীদের কথা বললে তো সবার বিয়ে হয়ে গেছে। আবার এক একজনের 2-3টা করে একটা করে বেবিও আছে। কিন্তু নাদিয়ার এখনো বিয়ে করেনি। কিন্তু কেন বিয়ে করেনি সেটাও জানে না। আব্বু আম্মু মাঝে মধ্যে বলে, কিন্তু নাদিয়া বিয়েতে রাজি হয় না। হয়তো ওর লাইফে অনেক আসবে সেই জন্যই, কিন্তু সেটা ও বুঝতে পারছে না। তো এইভাবে অনেক পর পর কয়েকদিন যতবারই নাদিয়ার সাথে দেখা করে, নাদিয়া ওকে বকা দেয়। কিন্তু অনেক সেটা ভালোবাসা হিসাবেই নেয়। 1 সপ্তাহ যাবৎ অনেক ওকে ভালোবাসার কথা বলতে থাকে, কিন্তু নিজের কাছে টানছিল না। অনেক চাই না নাদিয়ার অনিচ্ছা সত্ত্বেও ওকে নিজের কাছে টানতে। কিন্তু আলামিন মেহেদি ওকে বারবার করে বলছিল, যতদিন না ও বুঝবে যে অনেক ওকে কতটা ভালোবাসে, ততদিন নিজের কাছে টানার কথাগুলো ভেবে অনেক হসপিটালে চলে যায়। আর প্রতিদিনের মতো নিজের ভালোবাসার কথাগুলো বলতে থাকে। আর তাই নাদিয়া যেখানে যাচ্ছিল অনেকও সেখানেই যাচ্ছিল। তাই একটু রেগে গিয়ে বলতে লাগলো, কি করেছো তুমি? আর আমার পেছনে এভাবে কেন ঘুরছো? এটা কেমন কথা? বউয়ের পেছনে স্বামী ঘুরবে না তো কি অন্য ছেলে ঘুরবে? আর তুমি কাজ করছো সেটাই দেখছি। আমার বউ কত কষ্টের কাজ করে, সবাইকে সময় দেয়, কিন্তু আমাকে সময় দেয় না। এর মাঝে সেদিনের সেই নার্সটা আবারও এসে ওদের কাছে দাঁড়ায়। ওদের এভাবে কথা বলতে দেখে বলতে শুরু করে, দুলাভাই, আপনি টেনশন কইরেন না। আপু আপনাকে অনেক ভালোবাসে, তাই আপনাকেও সময় দিবে। নার্স কথাটা বলতেই অনেক বাংলার পাঁচের মতো মুখ করে। নার্সের দিকে তাকিয়ে বলল, দেখেছো নার্স আপি, তুমি বুঝছো, কিন্তু তোমার ম্যাডাম বুঝতেই চাইছে না। একটু বোঝাও না ওনাকে। নার্স ওর কথায় হাসতে লাগলো। আর নাদিয়া সেখান থেকে বেরিয়ে নিজের কেবিনের দিকে যেতে লাগলো। আর অনেক ওর পেছন পেছন গেল। তখন নাদিয়া বলল, তুমি কি আমার পেছন ছাড়বে নাকি আমাকে এখান থেকে চলে যেতে হবে বলো তো? বেবি, তুমি এইভাবে কথা বলো কেন আমার সাথে? একটু ভালোভাবে তো কথা বলতে পারো। কেন এরকম করছো বলো তো? আমি জানি তুমি আমাকে একটু হলেও ভালোবাসো, তাহলে কেন এইভাবে আমার থেকে দূরে থাকো? একটা বার আমাকে ভালোবেসে দেখো, তোমাকে সবসময় ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখবো। তোমার মাথায় কি কিছু নেই নাকি? কতবার বলবো তোমাকে আমি ভালোবাসতে পারবো না? কিন্তু কেন? সেটাই তো তুমি বলছো না। তুমি বলো যে আমার মধ্যে কি সমস্যা আছে, আমি সব শুধরে নেব। কিন্তু নাদিয়া কোনো কথা না বলে নিজের কেবিনে চলে যায়। আর অনেক ওর পেছনে পেছনে কেবিনে ঢুকে তারপর দরজাটা আটকে দেয়। অনেক বুঝতে পারলো যে নাদিয়া সোজা কথাই বোঝার মেয়ে না। অনেক কেবিনের দরজাটা আটকে দিতেই নাদিয়া ভয়ার্ত চোখে ওর দিকে তাকিয়ে বলল, তুমি কেবিনের দরজা কেন বন্ধ করলে? দরজা খোলা আর এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। ভালোভাবে কথা শোনার মেয়ে তুমি না। আগে একটু তোমাকে আদর করি, নিজের ভালোবাসাটা বোঝাই, তারপর এখান থেকে যাব। কথাটা বলে অনেক নাদিয়ার দিকে এগোতে লাগলো। আর নাদিয়া তোতলাতে তোতলাতে বলল, একদম আমার কাছে আসার চেষ্টা করবে না। আসলে কি করবে? হ্যাঁ, চিৎকার করবো আমি কিন্তু। তো করো, বারণ করেছে কে?
চিৎকার করলে সবাই জেনে যাবে আমি তোমার সাথে কিছু একটা করেছি। তখন তোমার আব্বু আম্মু বিষয়টা মেনে নিয়ে তোমার সাথে আমার বিয়ে দিয়ে দিবে, তাতে তো তোমারই লাভ। কথাটা বলতেই নাদিয়া চোখ বড় বড় করে অনেকের দিকে তাকালো। আর অনেক একটা ডেভিল হাসি দিয়ে নাদিয়ার দিকে এগোতে লাগলো। অনেক যতটা এগোচ্ছিল নাদিয়া ততটাই পেছাচ্ছিল। এবার হঠাৎ অনেক নাদিয়ার একটা হাত ধরে ওকে একটা হ্যাঁচকার টান দিয়ে বুকের ওপরে এনে ফেলে। আর কিছু বুঝে ওঠার আগেই ও ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিশিয়ে দিয়ে কিস করতে থাকে। নাদিয়া আজকে কোনো ঘোরের মধ্যে নেই, তাই জোর করে অনেকের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। তবু অনেককে কিছু বলল না। অনেক ওর কাছে আসলে নাদিয়ার মধ্যে অদ্ভুত এক অনুভূতির সৃষ্টি হয়। নাদিয়া নিজেকে ছাড়িয়ে নিয়ে চলে যেতে গেলে অনেক ওর একটা হাত ধরে ফেলে। আর নাদিয়া সেখানেই দাঁড়িয়ে যায়। আর অনেক আবারও নাদিয়ার কাছে গিয়ে ওকে পিছন থেকে জড়িয়ে ধরে। আর ওর পেটের ওপর নিজের হাত রাখতেই নাদিয়া পাথরের মতো শক্ত হয়ে যায়। নাদিয়া আজকে অনেককে কেন জানি বাধা দিতে পারছিল না। অনেকে আবার নাদিয়ার লম্বা চুলে নিজের মুখ ডুবিয়ে দেয়। তারপর ওর ঘাড়ে নাক ঘষতে শুরু করে। নিমেষের মধ্যে নাদিয়া চোখগুলো বন্ধ করে নেয়। এর মাঝেই অনেক নাদিয়ার ঘাড়ে আস্তে আস্তে কিস করতে থাকে, যার জন্য নাদিয়া ঘন ঘন নিঃশ্বাস ফেলছিল। অনেক বুঝতে পারছিল নাদিয়ার অনেকটাই উত্তেজিত হয়ে গেছে। অনেক আবার ওর পেটের ওপর স্লাইড করতে শুরু করে, যার জন্য নাদিয়া একটু একটু করে শিউরে উঠতে শুরু করেছে। আর কেমন যেন ঘন ঘন নিঃশ্বাস ফেলছিল। অনেক আরও কয়েকবার নাদিয়ার ঘাড়ে কিস করতে নাদিয়া থাকতে না পেরে বিদ্যুতের গতিতে অনেকের দিকে ঘুরে ওকে শক্ত করে জড়িয়ে ধরে। আর অনেকের শার্টটা দুই হাতে আঁকড়ে ধরে। অনেকও ওকে নিজের বাহুডোরে আবদ্ধ করে নেয়। নাদিয়ার নিঃশ্বাসটা এতটাই ভারী হয়ে আছে, যার জন্য ও অনেক জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। এবার অনেক ওর মুখটা নিজের বুক থেকে তুলে তারপর ওর ঠোঁটের সাথে নিজের ঠোঁটগুলো মিশিয়ে দেয়। আর নাদিয়া না চাইতেও আর কেন জানি না অনেকের সাথে রেসপন্স করলো। নাদিয়া অনেকের চুলগুলো আঁকড়ে ধরে পাগলের মতো কিস করছিল। অনেকও একটা ঘোরের মধ্যে ছিল, কিন্তু হঠাৎ করে মনে পড়লো ও নাদিয়ার সাথে এইটা করা ঠিক হচ্ছে না। নাদিয়ার এতে কোনো সম্মতি নেই। নাদিয়ার উত্তেজনার ঘোরে এমনটা করছে। তাই অনেক নাদিয়াকে ছেড়ে দিয়ে এবার দূরে সরে দাঁড়ায়। আর নাদিয়া এখনো চোখ বন্ধ করে ওখানেই দাঁড়িয়ে রইল। এখনো ও ঘন ঘন নিঃশ্বাস ফেলছিল। এবার নাদিয়া বুঝতে পারে যে অনেক ওকে ছেড়ে দিয়েছে। তো আস্তে আস্তে চোখ খুলে আর একটু আগে ও কি করেছে সেটা বুঝতে পারে নিজের চোখগুলো নিজের দিকে নামিয়ে ফেলে। আর অনেক ওর দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছি। নাদিয়ার খুব রাগ হচ্ছিল যে অনেক ওর সাথে এরকম বাজে একটা কাজ করতে যাচ্ছিল। তাই তৎক্ষণাৎ নাদিয়া কড়া গলায় বলতে শুরু করে, এক্ষুনি বেরো আমার কেবিন থেকে। দেখেছো বেবি, তুমি আমার কাছে আসলে কতটা শান্ত হয়ে যাও। আমি তো আজকে বুঝে গেছি তুমি আমাকে একটু হলেও ভালোবাসো, নাহলে আমার ডাকে সাড়া দিতে না। বাজে কথা ওটা, আমি তোমায় ভালোবাসি না, বেরোবে তুমি এক্ষুনি। যাচ্ছি, এত রাগার কি আছে? আর ভালোবাসো সেটা বলে দিলেই তো হয়, এভাবে কেন ঘোরাচ্ছ? বেবি, আমি তোমার সাথে চাইলে আজকে অনেক কিছু করতে পারতাম, কিন্তু করলাম না কেন জানো? কারণ আমি তোমাকে ভালোবাসি, তাই নিজের ভালোবাসাটা অপবিত্র করতে চাই না। তোমাকে শুধু বোঝানোর জন্য আমি সবসময় তোমাকে নিজের কাছে টানি, কিন্তু তুমি সেটা বুঝতে চাইছো না। নাদিয়া, আই লাভ ইউ, সত্যি অনেক ভালোবাসি। একটাবার ভালোবেসে দেখো, তোমার জীবনের সব অপূর্ণতাকে আমি পূর্ণতে ভরে দেব। তুমি যাবে এখান থেকে? আরে বাবা, যাচ্ছি, এত রেগে যাও কেন বেব? কথাটা বলি অনেক দরজা খুলে চলে যেতে লাগলো। আর নাদিয়া এখনো সেখানে দাঁড়িয়েই আছে। আর অনেক ভাবলো। নাদিয়াকে আরেকটু চালিয়ে যায়। কথাটা ভেবে অনেক তৎক্ষণাৎ আবারও নাদিয়ার কাছে ফিরে এসে বলল, এক্সকিউজ মি, একটা জিনিস বাকি আছে। কথাটা বলতেই নাদিয়া ওর দিকে তাকাতেই অনেক নাদিয়ার ঠোঁটে একটা কিস করে দিয়ে সেখান থেকে দৌড়ে বেরিয়ে গেল। নাদিয়া ওকে বকা দিয়ে ওর গোষ্ঠী উদ্ধার করতে লাগলো। সেদিন নাদিয়া আর কোনো কাজ করতেই পারলো না, বারবার শুধু অনেকের কথাই ভাবছিল। আর যতবারই ভাবছিল ততবারই ওর মুখে একটা হাসির আভা ফুটে উঠছিল। না চাইতেও এখন নাদিয়া অনেকের কথা ভেবেছে, প্রতি রাতেই ভাবে, যার জন্য নাদিয়া কোনো কাজই মন দিতে পারছে না। তার উপর আবার প্রতি রাতেই অনেক নতুন নতুন নাম্বার থেকে ওকে ফোন দিয়ে ডিস্টার্ব করে, ভালোবাসার কথা বলে। তাতে নাদিয়া যদিও ওকে বকা দেয়, কিন্তু অনেক ওর বকাগুলোকে ভালোবাসার হিসাবেই নিয়েছে। একটা মাস কেটে গেল, কিন্তু এখনও নাদিয়া অনেকের ডাকে সাড়া দেয়নি, মুখ ফুটে ভালোবাসার কথাটা বলেনি। এর মাঝে অনেক নাদিয়াকে আরও ভালোবেসে ফেলেছিল,
কিন্তু নাদিয়া কেন জানি ওকে নিজের ভালোবাসার কথাটা প্রকাশ করছে না। হয়তো জানে ও একটা বেকার ছেলে। তারপর নাদিয়া এত বড় একজন ডক্টর। প্রতিদিনের মতো নাদিয়া আজকেও বিছানায় শুয়ে শুয়ে অনেকের কথা ভাবছিল। ছেলেটা তো দেখতে শুনতে খারাপ না, তাছাড়া সব দিক দিয়ে ঠিকঠাক। আর এই কয়েকদিনে আমাকে ওকে ভালোবাসতেও বাধ্য করেছে, কিন্তু কেন যেন ওকে মেনে নিতে পারছি না, সেটাই আমি জানি না। ওকে কিসের জন্য কেউ মেনে নিতে পারছি না আমি তাও জানি না। কিন্তু ও তো অতটাও খারাপ না, সব সময় আমার ভালোবাসার কথা বলে। অন্য কোনো ছেলে হলে তো 2-3 দিন আমায় ছেড়ে চলে যেত, কিন্তু ও তো আমায় যায়নি। সেজন্যই আমার মনে হয় ও আমায় সত্যিই অনেক ভালোবাসে। তো ওকে মেনে নিতে কেন পারছি না? জীবনে তো কখনো কাউকে ভালোবাসিনি, আর ওকে তো একটু হলেও ভালোবেসে ফেলেছি। সব সময় ও আমার পেছনে লেগে থাকে, আমায় ডিস্টার্ব করে, ভালোবাসি বলে, যেটা আমাকে ওর প্রতি ভাবতে বাধ্য করেছে। আমিও তো ওকে ভালোবাসি, তাহলে কেন মেনে নিতে পারছি না? ভাবতে ভাবতে নাদিয়া ঘুমিয়ে যায়। এখনো অনেক নাদিয়ার পেছনে পড়ে আছে, কিন্তু ও মনের দিক থেকে অনেকটাই দুর্বল হয়ে গেছে। হয়তো ভেবেছে নাদিয়া ওকে কখনই ভালোবাসবে না, কিন্তু অনেকের বিশ্বাস আছে নাদিয়া ওকে একটু হলেও ভালোবাসে। কিন্তু কেন যে সেটা প্রকাশ করতে পারছে না সেটাও জানে না, তাই বারবার নাদিয়ার কাছে ফিরে আসে। নাদিয়ার যেন অনেকের দুষ্টুমি খুনসুটিগুলো অভ্যাসে পরিণত হয়েছে। অন্যদিকে অনেক একটা বিষয় খেয়াল করেছে, ও যখনই নাদিয়াকে নিজের কাছে টেনেছে তখন নাদিয়া কেমন যেন স্তব্ধ হয়ে গেছে। যাই হোক, অনেক বাসা থেকে বের হচ্ছিল, এর মাঝে আব্বু ওকে ডেকে বলে, আব্বু শোনো, কোথায় যাচ্ছ? আব্বু একটু বাইরে যাচ্ছিলাম। কেন, কিছু বলবে? হ্যাঁ, কালকে আমার এক ফ্রেন্ডের ছেলের বিয়ের অনুষ্ঠান আছে, আমাদের কালকে অ্যাটেন্ড করতে হবে। তুমি রেডি থেকো। আচ্ছা ঠিক আছে আব্বু, আমি এখন যাই। আচ্ছা যাও। আর শোনো, তুমি না বললে কিছুদিন পর থেকে হসপিটালে গিয়ে জয়েন করবে, কিন্তু এখনও তো গেলে না। আর কতদিন লাগবে তোমার? অনেক ভাবতে লাগলো যে নাদিয়ার পেছনে অনেকটা সময় ব্যয় করে ফেলেছে, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। তাই অনেকক্ষণ ভেবে বলতে লাগলো, আর কয়েকটা দিন সময় দাও, আমি নিচে থেকেই যাব। আচ্ছা ঠিক আছে। অনেক বাইরে চলে যায়। সেদিন অনেক নাদিয়ার সাথে দেখা করতে পারেনি, আর রাতে নাদিয়া ওর ফোনটা রিসিভ করেন। তাই অনেকের মনটা খুব খারাপ। তারপরও আব্বুর কথায় ওকে যেতে হচ্ছে বিয়েতে অ্যাটেন্ড করতে। যদিও মনটা একটু খারাপ, আম্মু অনেক বিয়েতে অ্যাটেন্ড করতে চলে যায়। তারপর ওরা গাড়ি থেকে বাসার ভিতরে ঢুকতে অনেক আব্বুর বন্ধু এগিয়ে আসলে আব্বু ওনার সাথে কুশল বিনিময় করে। অনেক একটু অন্যমনস্ক ছিল, তাই এদিক ওদিক তাকাচ্ছিল। এবার ওদের ভিতরের দিকে যেতে বলল। অনেক ভেতরের দিকে যাচ্ছিল আর তাকাচ্ছিল। হঠাৎ করে ওর মনে হলো যেন নাদিয়াকে দেখেছে। আবারও সেদিকে তাকাতে খেয়াল করলো, ওর থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে নাদিয়া একটা মেয়ের সাথে কথা বলছে। নাদিয়াকে দেখে সাথে সাথেই অনেকের মুখে হাসি ফুটে উঠল। আর তৎক্ষণাৎ ও ভাবলো নাদিয়ার সাথে একটু কথা বলবে, তাই অনেকের দিকে এগিয়ে গেল। আর গিয়ে নাদিয়ার এক সাইডে দাঁড়িয়ে বলতে লাগলো, বেবি, কেমন আছো? কথাটা বলতেই এবার নাদিয়া আর ওর বান্ধবী অনেকের দিকে তাকালো। তখন নাদিয়া আবার ওর বান্ধবীর সাথে কথা বলে মনোযোগ দিলে, তখন অনেক ওর সাথে কথা বলার চেষ্টা করলে এবার নাদিয়ার ফ্রেন্ড বলতে লাগলো, নাদিয়া, এটা কি আমাদের জিজু? কথাটা বলতেই নাদিয়া একটু বড় বড় করে ওর বান্ধবী নুসরাতের দিকে তাকালো। এবার অনেক একটা মুচকি হাসি দিয়ে ওর বান্ধবীকে উদ্দেশ্য করে বলল, হ্যাঁ শালিকা, আমি তোমাদের জিজু। জিজু, আপনার কথা কিন্তু নাদিয়ার মুখে অনেক শুনেছি আমরা। কথাটা শুনতেই অনেকের মুখটা আরো হাস্যোজ্জ্বল হয়ে উঠল। আরো আগ্রহী সুরে বলল, তাই? আচ্ছা বলো, তোমার বান্ধবী কি বলে? নুসরাত, ভালো হচ্ছে না কিন্তু। কথাটা বলতেই নুসরাত মুচকি হাসি দিল। আর অনেক বলল, কি হলো শালিকা, বলো। আর বেবি, তুমি কি বারণ করছো কেন? বলতে দাও না। নাদিয়াকে আর কোনো কথা বলতে না দিয়ে নুসরাত বলতে লাগলো, এই যে, আপনি নাকি নাদিয়াকে অনেক ভালোবাসেন, সবসময় ওকে ভালোবাসার কথা বলতেই থাকেন। আর কিছু বলে না, দেখেছো শালিকা? নাদিয়া শুধু তোমাদের সবাইকে বলেছে, শুধু আমাকেই বলেনি। আমাকে ভালোবাসে সেটা বলে দিলেই তো হয়। নাদিয়া প্লিজ একবার বলো। অসহ্য। কথাটা বলে নাদিয়া সেখান থেকে চলে গেল। আর অনেক বলল, শালিকা থাকো, তোমাদের বান্ধবীদের সাথে একটু রোমান্স করে আসে। অনেক নাদিয়ার পেছনে পেছনে যেতে যেতে বলল, সহ্য করে নিলেই তো পারো, তাহলে আর এত অসহ্য লাগে না। নাদিয়া কেন এইভাবে দূরে দূরে রাখছো বলো তো? এত ভালোবাসে কেন বুঝতে পারো না? একটা সময় ঠিকই বুঝতে পারবে, হয়তো তখন অনেক দেরি হয়ে যাবে।
অনেকের মুখে এই শেষ কথাটা শুনে নাদিয়ার বুকের ভেতরটা কেমন করে ওঠে, কিন্তু তারপরে কিছুক্ষণ বলল না, শুধু সেখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে অনেকের দিকে একবার তাকালো। তখন ও বলল, কি হলো বলো? তুমি যাবে এখান থেকে? অসহ্য একটা। নাদিয়া যখন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গিয়েছিল, অনেক ভেবেছিল এখন হয়তো নাদিয়া ওর দিকে ফিরে নিজের ভালোবাসার কথাটা বলে দিবে, কারণ ওর মুখ থেকে তেমনটাই মনে হচ্ছিল। কিন্তু তখনই নাদিয়া ওকে চলে যাওয়ার কথা বলল। তৎক্ষণাৎ অনেকের মুখটা কালো মেঘে ছেয়ে গেল, আরও মাথাটা নিচু করে বলতে লাগলো, আমি বুঝতে পারিনি আমি তোমার এতটা অসহ্যের কারণ। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি চলে যাচ্ছি। বারবার নাদিয়ার মুখ থেকে চলে যাওয়ার কথাটা শুনে অনেকের একটা সহ্য হয়ে গেছে। তারপরও অনেকের বলা শেষ কথায় নাদিয়া দাঁড়িয়ে গেল। তখন ভেবেছিল নাদিয়ার উত্তরটা পজিটিভ হবে, আবারও নিমেষের মধ্যে ওর ধারণাটা পাল্টে গেল। অনিক আর সেখানে দাঁড়ালো না, নাদিয়ার সামনে থেকে চলে আসলো আর দ্রুত পায়ে হেঁটে তারপর বিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। অন্যদিকে নাদিয়া ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। নাদিয়া না চাইতেও অনেককে আজকে কষ্ট দিয়ে ফেলেছে। অনেক এতদিনে ওর ব্যবহারে কষ্ট পায়নি, প্রথমবার পেয়েছিল ও রিজেক্ট করে দেওয়ার পর, আর আজকে এরকম একটা কথা বলার কারণে। কিন্তু নাদিয়া এখন বুঝতে পারছে অনেক হয়তো কষ্ট পেয়েছে, যার জন্য বিয়ে বাড়ি থেকে চলে গেল। আব্বু আম্মু ওকে খুঁজে না পেয়ে ফোন দিলে অনেক বলে ও বাসায় চলে আসছে। তখন আব্বু অনেক রাগারাগি করে। অনেক কোনো কথা বললো না। অনেক বাসায় এসে বিছানায় শুয়ে শুয়ে চোখের জল ফেলছিল। এত ভালোবাসার পরেও ওর ভালোবাসার মানুষটা ওর ভালোবাসাটা বুঝতে পারলো না, আর ওই বোঝাতে ব্যর্থ। নাদিয়াকে এত ভালোবাসে, না চাইতেও আজকে অনেক এতটা কষ্ট পেয়েছে, যেটা কাউকে বলে বোঝানো যাবে না। অনেক ঠিক করেছে নাদিয়াকে আর ডিস্টার্ব না করবে না। পরক্ষণই ভাবে ওকে না দেখে তো অনেক থাকতেই পারবে না। তো সন্ধ্যার দিকে আব্বু আম্মু বাসায় আসলে সরাসরি ওর রুমে এসে দেখে অনেক শুয়ে আছে। তখন আম্মু এসে ওর পাশে বসে বলতে শুরু করে, আব্বু, তুমি এভাবে চলে আসলে যে? আম্মু, আমার ভালো লাগছিল না তাই চলে আসছে। আব্বু, তোমার শরীর খারাপ হয়েছে? কিছু হয়েছে? কেউ কিছু বলেছে? না আম্মু, কে কিছু বলেনি, আমাকে একটু একা থাকতে দাও প্লিজ। আম্মু সেখানে দাঁড়ালো না। আম্মু জানে যে অনেকের মন খারাপ, মন খারাপ থাকলে একা থাকতে চায়, আর তার উপর যদি এখন কি হয়েছে সেটা জানতে চায়, তাহলে অনেক খুব রেগে যাবে, আর রেগে গিয়ে উল্টাপাল্টা কিছু একটা করে ফেলতেও পারে। তাই আম্মু তৎক্ষণাৎ বেরিয়ে গেল। এভাবে দেখতে দেখতে 4-5টা দিন কেটে যায়। এর মধ্যে অনেকের মন খারাপ থাকায় ও আর নাদিয়ার সাথে দেখা করতে যায়নি। অন্যদিকে নাদিয়া ভেতরে একটা অস্থিরতা কাজ করছে, অনেককে দেখতে না পেয়ে। ওর কোনো কাজই মন দিতে পারছিল না। বারবার মনে হচ্ছে ও না চাইতে অনেকের মনে কষ্ট দিয়ে ফেলেছে। নাদিয়া কেবিনে বসে ভাবছিল, কি হলো ছেলেটার? ওই দিন ওইভাবে কথাটা বলাতে কি কষ্ট পেয়েছে? হবে হয়তো, যার জন্যে আর দেখাই করতে আসছে না। কিন্তু ওর জন্য এতটা খারাপ কেন লাগছে আমার? এতটা খারাপ লাগছে, আগে জানলে ওকে আমি কখনোই বলতাম না এটা। ও তো আমাকে ভালোবাসে, কিন্তু কেন যে ওকে ভালোবাসার পরেও মেনে নিতে পারছি না। যাই হোক, যদি আসে তাহলে ওকে সরি বলে দিব। দেখতে দেখতে 7টা দিন কেটে গেল, কিন্তু অনেকের 7টা দিন নাদিয়াকে না দেখতে পেয়ে প্রায় পাগল হয়ে গেছে। তাই কখন কি করে সেটা নিজেও বুঝতে পারে না। আম্মুর ওর এরকম আচরণ দেখে অনেক টেনশনে আছে, কিন্তু অনেক আম্মুকে কিছুই বলে না। 7ম দিনে অনেক আর থাকতে পারছিল না, খুব ইচ্ছা করছিল নাদিয়াকে দেখতে। কেউ কাউকে ভালোবাসলে যে এতটা অস্থির হয়ে পড়ে, এতটা অস্থিরতার ভেতরে কাজ করে, সেটা অনেক নিজেকে দেখে বুঝতে পারছে। অনেক আর থাকতে না পেরে হসপিটালে চলে যায়। গিয়ে দেখে নাদিয়া ওর কেবিনে আছে। অনেক কেবিনে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে ওর দিকে এগোতে গেলে নাদিয়া ওকে দেখে বেরিয়ে যেতে গেলে অনেক ওর একটা হাত ধরে ফেলে। তারপর ওকে নিজের সামনে এনে ওর 2 বাহু ধরে বলতে শুরু করে, তুমি কেন বোঝো না আমি তোমাকে কতটা ভালোবাসি? সত্যিকারে ভালোবাসি বলে কি এতটা অবহেলা করো? কেন এইভাবে দূরে সরিয়ে রাখছো বলো তো? তুমি বোঝো না আমি কষ্ট পাচ্ছি? কেন বোঝো না তোমাকে কতটা ভালোবাসি? আচ্ছা, কি করলে তুমি বুঝতে পারবে বলো যে আমি তোমাকে সত্যি ভালোবাসি? কিছু করতে হবে না, তুমি এখান থেকে যাও আর আমাকে ছাড়ো। হ্যাঁ, ছেড়ে দিতে চেয়েছিলাম কিন্তু থাকতে পারিনি। অনেক ভালোবাসি তো, তাই বারবার তোমার সামনে আসি। একটাবার বলো না কেন আমাকে মেনে নিতে পারছো না? তুমি এখন তো আমাকে ভালোবাসো কিন্তু স্বীকার করতে চাইছো না। বললাম না আমি তোমায় ভালোবাসি না। তোমাকে কি দেখে ভালোবাসতে যাব আমি? আমি কিন্তু প্রমাণ করে দিতে পারি। অসম্ভব। কথাটা বলে অনেক নাদিয়াকে ওর কাছে টেনে নিয়ে শক্ত করে ওর কোমর জড়িয়ে ধরে।
নাদিয়াকে নিজের সাথে মিশিয়ে নেয়। নাদিয়া ছোটার চেষ্টা করলে অনেক ওর এক হাত ওর মাথার পেছনে দিয়ে ওর ঠোঁটের সাথে ঠোঁট মিলাতে গেলে নাদিয়া এক ঝটকায় অনেককে ছাড়িয়ে নিয়ে বলতে শুরু করে। বললাম না আমি তোমায় ভালোবাসি না, তারপরেও কেন জোর জোর করে এসব করছো তুমি? কি বোঝাতে চাইছো? তোমার পুরুষত্বটাকে? এসব তুমি কি বলছো? তুমি আমাকে ভালোবাসো সেটা প্রমাণ করতে চেয়েছিলাম। আমার মুখের কথা বিশ্বাস হয় না। আর তোমার কি আছে যে আমি তোমায় ভালোবাসতে যাব? আর তুমি আমার স্ট্যাটাসটা দেখেছো? তুমি কোথায় আর আমি কোথায়? আমি একজন ডক্টর আর তুমি একজন বেকার ছেলে। তোমায় আমি আদৌ যাব ভালোবাসতে? কি দেখে ভালোবাসবো তোমায়? স্ট্যাটাসের কথাটা শুনে এবার অনেকের বুঝতে আর বাকি রইল না। এই কথাটা ভেবেই নাদিয়াকে এতদিন ধরে ভালোবাসার পরেও মেনে নিতে পারছে না। আর অনিকও ওর সামনে খুব সহজ সরলভাবে এসেছে। যদিও তেমন ড্রেস এসেছে যা দেখে বোঝা যায় অনেক বড় লোকের ছেলে, কিন্তু যখন অনেক নাদিয়াকে বলেছে ও বেকার, তখন থেকে নাদিয়া ভেবেছে যে একটা বেকার ছেলেকে ও কি করে ভালোবাসবে, কিন্তু না চাইতে ওকে ভালোবেসে ফেলেছে। এবার অনেক নিজেকে স্বাভাবিক করে নিয়ে বলতে লাগলো। তাহলে এটাই কি কারণ যে আমি বেকার? যদি ভাবো হ্যাঁ, তাহলে সেটাই। আচ্ছা ঠিক আছে। কথাটা বলে অনেক সেখানে দাঁড়ালো না, ততক্ষণে বের হয়ে গেল। অন্যদিকে নাদিয়া ভাবতে লাগলো, এ কি করলাম আমি? সামান্য একটা কারণে ওকে এভাবে দূরে সরিয়ে দিলাম। আমি তো ভালোবাসি ওকে, কিন্তু কেন মেনে নিতে পারছি না? ও কি বেকার? এটাই আমার কাছে সবচেয়ে বড় সমস্যা। না, আমি ভুল কিছু করিনি। আমি চাই ও কিছু একটা করে এসে আমার সামনে দাঁড়াক। তখন আমি ওকে অবশ্যই মেনে নিব। তখন আমি অবশ্যই ওকে আমার ভালোবাসার কথাটা বলবো। আর এইভাবে ওকে নিয়ে আব্বুর সামনে গেলে আব্বু কিছুতেই মানবে না ওকে। যদিও বলেছে যে আমি যেন কোনো রিলেশন না করি, কিন্তু তারপরে আমি ওকে ভালোবাসি। ওকে এভাবে দেখতে আমার নিজের কাছেই খারাপ লাগে। অনেকের ভাবতেই আজকে খারাপ লাগছে যে সামান্য একটা কথার কারণে নাদিয়া ওকে এভাবে দূরে সরিয়ে রাখলো। অনেক ভাবছে যে কালকে থেকে হস্টেলে জয়েন করবে, আর সেই সময়টা এসে গেছে। তাই অনেক সরাসরি বাসায় চলে যায়। আব্বু সবেমাত্র বাসায় আসছে, তখন অনেক আব্বুর সামনে গিয়ে বলতে শুরু করে। আব্বু, আমি কালকে থেকে হসপিটালে জয়েন করব। তুমি বলেছিলে না হসপিটালে যেতে? আমার ঘোরাফেরা হয়ে আছে। আমি কালকে থেকে জয়েন করব। আব্বুর কথাটা শুনে অনেক হ্যাপি হয় যে ওনার ছেলে দেশের মানুষের জন্য কিছু করবে। তখন আব্বু বলতে লাগলো। আচ্ছা ঠিক আছে, আমি সবাইকে বলে দিচ্ছি। অনেক সেখান থেকে রুমে চলে গেল। একদিকে যেমন ওর রাগ হচ্ছিল, অন্যদিকে তেমনি খারাপও লাগছিল যে নাদিয়া ওকে একটা সামান্য কারণে ওকে মেনে নিল না। আর শেষ কয়েকটা দিন যাবৎ অনেক বাসা থেকে তেমন বেরও হয়নি। আর আলামিন মেহেদিও কাজের জায়গায় ওর সাথে দেখা করতে পারেনি, তাই অনেকও এই বিষয়টা আলামিন মেহেদির সাথে শেয়ার করতে পারেনি। অনেকের কথা মতো আব্বু হসপিটালের সবাইকে জানিয়ে দেয় কালকে ওনার ছেলে ওনার হসপিটালের সবচেয়ে বড় ডক্টর, সে কালকে হসপিটালে আসবে। তার জন্য হসপিটালটা অনেক সুন্দর করে সাজানো হয়। পরদিন সকালে অনেক নিজের নিজের চেনা পরিচিত লোকে রেডি হয়ে হসপিটালে চলে যায়। গাড়ি থেকে নামতে সবাই ওর ওপর ফুলের পাপড়ি ছেটাতে থাকে, আর একে একে সবাই ওকে ফুলের মালা আর ফুল দিয়ে বরণ করে নেয়। এবার অনেক খেয়াল করে এদের মধ্যে নাদিয়া নেই। অন্যদিকে নাদিয়া আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। কাল অনেক রাত অবধি নাদিয়া অনেককে নিয়ে ভেবেছে ওর সাথে এরকমটা করা ঠিক হয়নি। সেটা ভেবে নাদিয়ার অনেক খারাপ লেগেছে, আর ফোনে অ্যালার্ম দিতেও ভুলে গেছিল। তাই তো আম্মুর ডাকে যখন ঘুম ভাঙলো, উঠে দেখে অনেক বেলা হয়ে গেছে। তাই তাড়াহুড়ো করে ও কোনো রকম রেডি হয়ে হস্টেলের উদ্দেশ্যে চলে যায়। এর মাঝে অনেক হস্টেলের সবগুলো কেবিনে গিয়ে রাউন্ড দিয়ে ফেলেছে, আর রোগীদের ভালো মন্দ খোঁজ খবরও নিয়েছে। আর সেদিনের সেই নার্সটা অনেককে হস্টেলে দেখে অবাক হয়। রাউন্ড শেষ হলে অনেক নিজের কেবিনে চলে যায়। এর মাঝে নাদিয়া হসপিটালে আসে আর এসে জানতে পারে হসপিটালের সবচেয়ে বড় ডক্টর আর মালিকের ছেলে, যার আসার কথা ছিল, সে চলে আসছে। তখন নাদিয়া ওনার সাথে দেখা করার জন্য অনেকের কেবিনের সামনে চলে যায়। তারপর গিয়ে অনুমতি নিয়ে বলতে শুরু করে। মে আই কামিং? ইয়েস, কামিং। কথাটা বলতেই নাদিয়া কেবিনের ভিতর ঢুকে যায়। অনেক নাদিয়ার কণ্ঠস্বর শুনে চেয়ারটা ঘুরিয়ে ওর দিকে তাকিয়ে তারপর টেবিলের উপর পা তুলে দেয়। ওকে দেখার সাথে সাথেই নাদিয়া বেশ অবাক হয়ে যায়, ভাবে ও আবার এখানে কি করছে। তাই নাদিয়া বলতে লাগলো। এ কি তুমি এখানে কেন? তুমি কি আমার পেছনে ছাড়বে না? আবার এখানেও চলে এসছো? কি চাই তোমার বলো তো? আর তুমি এখান থেকে চলে যাও। আজকে আমাদের হসপিটালের সবচেয়ে বড় ডক্টর আসার কথা, উনি হয়তো চলেও এসছে, রাউন্ডে বের হয়েছে হয়তো। তুমি এখান থেকে চলে যাও।
কথাটা বলতে অনেক একটা শুকনো হাসি দিল, যার জন্য নাদিয়া একটু রেগে গেল আর বলল, আবার হাসছো কেন? যাও এখনই এখান থেকে। আচ্ছা, তোমার সেই বড় ডাক্তারের নাম কি? ঈশান আহমেদ অনেক। তাহলে আমার নাম কি? অনেক কথাটা বলতেই এবার নাদিয়া থমকে দাঁড়ালো, স্তব্ধ হয়ে গেল। ও ভাবতে লাগলো, ঈশান আহমেদ অনেক, আর যার আসার কথা তার নামও তো ঈশান আহমেদ অনেক, তাহলে ওই কি সেই ডক্টর? ও শিট, এই ভুলটা আমি কি করে করতে পারলাম? এতদিন আগেও ওর নামটা শুনেছি, কিন্তু ওকে চিনতে পারলাম না এত কাছে থাকার পরেও। নাদিয়া অনেকের মুখের দিকে তাকিয়ে কথাগুলো ভাবতে লাগলো, আর অনেক আবারও একটা শুকনো হাসি দিল। তার মানে তুমিই সেই? হ্যাঁ, আমি সে যার আসার কথা ছিল। আমি অনেক আগেই দেশে ফিরে আসছিলাম পড়ালেখা শেষ করে, কিন্তু আব্বু আম্মুর কাছে একটু সময় চেয়েছিলাম। আব্বু আম্মু বিয়ের কথা বলেছিল, যেটা তোমাকে বলেছেন। কিন্তু তুমি কালকে যখন বললে আমি বেকার বলে তুমি নাকি আমাকে ভালোবাসো না, তখন আমার খুব খারাপ লাগলো। আসলে আমি এই কথাগুলো তোমাকে এজন্যই বলেছিলাম, কারণ আমি চেয়েছিলাম তুমি আমাকে এই অবস্থাতেই ভালোবাসো। কারণ যখন তোমাকে বলেছিলাম আমি বেকার, তখন তুমি কিছুক্ষণ চুপ করেছিলে। তাই আমি ভেবেছিলাম যে তুমি হয়তো বেকার ছেলেদের পছন্দ করো না, তাই চেয়েছিলাম তুমি বেকার অবস্থায় আমাকে ভালোবাসো। কিন্তু না, তুমি আমাকে ভালোবাসোনি। তোমাকে এতটা ভালোবাসার পরেও তুমি সেটা বুঝতে পারলে না। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি আর তোমাকে ডিস্টার্ব করবো না। অনেক কথাগুলো মাথা নিচু করে বলল, তাতে নাদিয়ার আর বুঝতে বাকি রইল না ওর কালকের ব্যবহারে অনেক অনেক কষ্ট পেয়েছে, আর ওকে এভাবে বেকার বলাতে তো আরও কষ্ট পেয়েছে। এর মাঝে নার্স এসে অনেককে বলতে লাগলো, স্যার, আপনাকে 12 নম্বর কেবিনের রোগীর একটু সমস্যা হচ্ছে, ওইখানে একটু যেতে হবে। কথাটা বলতেই অনেক এবার উঠে তারপর নার্সের সাথে যেতে লাগলো, আর নাদিয়া সেখানেই দাঁড়িয়ে রইল। অনেক যাবার সময় একবার ওর মুখের দিকে তাকিয়ে তারপর চলে যায়। তারপর নাদিয়া হাঁটতে হাঁটতে নিজের কেবিনে চলে যায়। তারপর কেবিনে বসে ভাবে, এটা কি করলাম আমি? সামান্য একটা কারণে যাকে ভালোবাসি তাকে এভাবে কষ্ট দিয়ে ফেললাম। অনেক হয়তো অনেক কষ্ট পেয়েছে, যার জন্য এভাবে কথা বললো আজকে আমার সাথে। আর আমি বুঝতেই পারিনি যে এই মানুষটাই আমায় এত ভালোবাসে। সে মানুষটা এত এত বড় একজন মানুষ, কি করে এই ভুলটা করলাম আমি? এভাবে কেটে গেছে একটা সপ্তাহ। এর মাঝে নাদিয়া বেশ কয়েকবার অনেকের সাথে কথা বলার চেষ্টা করলে অনেক বলেনি। নাদিয়ার ওই দিনের ব্যবহারে অনেক অনেক কষ্ট পেয়েছে। তারপর একটা মাসের ওপর নাদিয়া অনেককে অবহেলা করেছে, ওকে বারবার দূরে সরিয়ে দিয়েছে। কিন্তু অনেক অনেক ওর অবহেলাটাকে সবসময় ভালোবাসা হিসাবেই নিয়েছিল, যে তেমন কিছু মনে করেনি। কিন্তু শেষবার যখন যখন ওকে কষ্ট দিয়ে কথা বলেছে, তখন ওর চোখের সামনে ভাসতে দেখে নাদিয়ার করে এতদিনের অবহেলা। নাদিয়া দেখে অনেক কাজ নিয়ে অনেকটা ব্যস্ত হয়ে পড়েছে, আরও রোগীদের প্রতি অনেকটাই কনসেন্ট্রেটেড থেকেও বেশি, যার জন্য অনেক বেশ কয়েকদিনের মধ্যেই সবার প্রিয় হয়ে গেছে। সবাই ওকে সম্মান শ্রদ্ধা করে। নাদিয়া যখন ওকে কাজ করতে দেখে অনেক মনোযোগ সহকারে কাজ করে। আর যে রোগী একবার ও যে রোগীর অপারেশনগুলো করে, আল্লাহর রহমতে সবাই ভালো হয়ে যায়। এর মাঝে আব্বু আম্মু বেশ কয়েকবার ওকে বিয়ের কথা বলে ও আব্বু আম্মুর সামনে থেকে চলে যায়। আম্মু বুঝতে পারে কোনো কারণে ওর মুড অফ, তাই ওকে প্রেসার দিচ্ছে না। আজকে 2টা সপ্তাহ হয়ে গেছে অনেক আলামিন মেহেদির সাথে দেখা করতে পারে না। আজকে আলামিন মেহেদি দুজনেই ফ্রি, তাই ওরা অনেকের বাসায় গিয়ে জানতে পারে অনেক হসপিটালে জয়েন করেছে, আর তার উপর একটু ব্যস্ত, তাই ওদের সাথে কথা বলতে পারে না আর দেখা করতেও পারে না। তার উপর ও 24 ঘন্টায় হাসপাতালে থাকতে চেষ্টা করে। আলামিন মেহেদি চলে আসতে গেলে আম্মু ওদের ডেকে বলে, শোনো, দুজনেই আম্মুর দিকে তাকালে আম্মু ওদের করুণ সুরে বলে, অনেকের কী যে হয়েছে আমি জানি না, কিন্তু কোনো কারণে ওর মুড অফ, কিন্তু সেটা বলতে চাইছে না। তোরা একটু জানাস, চেষ্টা করবে ওর কী হয়েছে। কয়েকদিন আগে বিয়ের কথা বললেও বিষয়টা এড়িয়ে গেছে, কিন্তু কিসের জন্য সেটা বলছে না। অনেক নাকি নাদিয়া নামের একটা মেয়েকে ভালোবাসতো। আমরা বলেছিলাম ওর বাসায় কথা বলবো, কিন্তু ও বলতে বারণ করেছে। ওর কি হয়েছে তোরা একটু জানার চেষ্টা করবে। কথাটা বলতেই দুজন দুজনের দিকে তাকাতে লাগলো। ওরা বুঝতে পারলো যে অনেকের নাদিয়ার সাথে কিছু একটা হয়েছে, যার কারণে ওর মুড অফ আছে। তাছাড়া ও মন খারাপ করে থাকার ছিল না। এবার মেহেদি স্বাভাবিকভাবেই বলতে লাগলো, আন্টি, তুমি কিছু চিন্তা করো না তো। আমরা যখন জানতে পেরেছি ওর মন খারাপ, তাহলে আমরা বিষয়টা জেনে তোমাকে জানাবো। আচ্ছা আন্টি, আমরা তাহলে এখন আসি। আচ্ছা ঠিক আছে, যাও।
আলামিন মেহেদি সরাসরি হসপিটালে চলে যায়। তারপর বাইক রেখে দুজনে ভেতরে যেতে যেতে আলামিন মেহেদিকে বলতে লাগলো, আচ্ছা, ওর কি হয়েছে বলতো? আন্টি বললো ওর নাকি মনটা বেশ খারাপ। সেটা তো কথা বললেই বুঝতে পারবো, এখন চল গিয়ে দেখি কি হয়েছে। এই সময়টা অনেকের কোনো কাজ ছিল না, তাই অনেক নিজের কেবিনে বসে নাদিয়ার কথাগুলো ভাবছিল। মনটা বেশ খারাপ। এর মাঝে আলামিন মেহেদি অনেকের কেবিনের সামনে গিয়ে দেখে অনেক কি যেন ভাবছে। তখন ওরা দুজন ভেতরে গিয়ে অনেকের সামনে গিয়ে বসতেই অনেকের ঘোর কাটে। আরে তোরা কখন আসলি? আর সরাসরি এখানে চলে আসলি? আমাকে বললেই তো আমি দেখা করতাম। না, সেটার দরকার নেই। আর শুনলাম তুই হসপিটালে জয়েন করেছিস, তার উপর অনেক বিজি, তাই ভাবলাম দেখা করে যাই। আন্টি বললো যে তোর নাকি বেশ কয়েকদিন যাবত মন খারাপ, কিন্তু কি হয়েছে বলতো? এভাবে মন খারাপ করে আছিস কেন? এসে দেখলাম কি যেন ভাবছিস, কি জন্য মন খারাপ তোর? অনেকে আবার একটা দীর্ঘশ্বাস ফেলে ওদের সব খুলে বলল। সবটা শোনার পর মেহেদি আলামিন দুজনের মুখের দিকে তাকাতে লাগলো, আর অনেক মাথা নিচু করে রইল। আর এর মাঝে নাদিয়া ভেবেছে আজকে যে করেই হোক অনেকের সাথে কথা বলবে। তারপর কথা নার্সের কাছে জানতে চাইলে নার্স বলে অনেক কেবিনে। তাই নাদিয়া তৎক্ষণাৎ অনেকের কেবিনের সামনে আসে, আর এসে দেখে ওর সামনে ওর দুই বন্ধু বসে আছে আর অনেক মন খারাপ করে আছে। তাই নাদিয়া ভেতরে গেল না। এবার অনেক বেশ কিছুক্ষণ চুপ করে থেকে বলতে শুরু করলো, জানিস তো, জীবনের প্রথম কাউকে ভালোবেসেছিলাম। ভেবেছিলাম ভালোবেসে বিয়ে করব। তাই আব্বু আমাকে এতদিন বারণ করেছে বিয়ের কথা বলতে, কিন্তু আমি ভুল ছিলাম। ভালোবাসা হয়তো সবার জন্য না, সেজন্য এত ভালোবাসার পরও ওকে বোঝাতে ব্যর্থ হয়ে গেলাম কতটা ভালোবাসি। জানিস তো, যখন শুনেছি যে আমি বেকার বলে ও আমাকে নাকি ভালোবাসে না, তার জন্যই নাকি আমাকে এত দিন দূরে রেখেছে, তখন আমার যে কষ্টটা হয়েছে আমি তোদের বললে তোরা বুঝতে পারবি না। আসলে নাদিয়া আমাকে ভালোবাসতে পারেনি। আমি চেয়েছিলাম যে আমাকে বেকার অবস্থাতেও আমাকে ভালোবাসুক, কিন্তু সেটা হলো না রে। যখন শুনতাম হাজার হাজার বেকার ছেলের ভালোবাসাগুলো সামান্য বেকারত্বের কাছে হার ভেঙে গেছে, তখন আমার খুব খারাপ লাগতো। আর আজকে সেটা খুব ভালোভাবে বুঝতে পেরেছি। আমি মনে করেছিলাম নাদিয়া আমাকে একটু হলে ভালোবাসে, না, ও আমাকে একটুও ভালোবাসে না। অনেক মন খারাপ করে কথাগুলো বলল। নাদিয়ার খুব কষ্ট হচ্ছিল অনেকের এমন কথা শুনে। তার উপর অনেক মন খারাপ করে মাথা নিচু করে কথাগুলো বলছিল। আলামিন মেহেদিরও খুব খারাপ লাগলো। অনেক শেষ একটা সপ্তাহ নাদিয়ার সাথে কথাই বলেনি। নাদিয়া অনেকবার চেষ্টা করেছে ওর সাথে কথা বলার, কিন্তু অনেক ব্যস্ততা দেখিয়ে সরে গেছে। অনেকের এইটা ভেবে কষ্ট হচ্ছিল যে সামান্য একটা কথার কারণে নিজের ভালোবাসার মানুষটা ওকে এত দূরে সরিয়ে দিল। অনেক ভেবে নিয়েছে নাদিয়া হয়তো ওকে ভালোবাসেনি, সেই জন্যই এরকম একটা রিজন দেখালো। নাদিয়ার খুব কষ্ট হচ্ছিল অনেকের কষ্টের কথা শুনে। ওরা বেশ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর একটা সময় মেহেদি বলতে লাগলো, তো কি ভাবলে, এখন কি করবি? ভাবনা চিন্তা অনেক আগে বাদ দিয়ে দিয়েছিলাম। সবসময় শুধু নাদিয়াকে নিয়ে ভাবতাম, কিন্তু এখন আর সেটা ভাবতে চাই না। শুধু এটুকুই ভেবেছি যে আব্বু আমার বিয়ের জন্য চাপ দিয়েছিল, বাসা আসার পরে বিয়ে করতে বলেছিল। তো ওদের কথা মতো ওদের পছন্দের মেয়েকে বিয়ে করে নেব। আমি তো ওদের সব কথাই শুনি, তাই এই কথাটাও শুনবো। অনেকের শেষ কথাটা শোনার সাথে সাথে নাদিয়ার বুকের বাম পাশটায় মোচড় দিয়ে ওঠে, আর না চাইতে ওর চোখে দুই কোণ বেয়ে দুপটা অশ্রু গড়িয়ে পড়ে। অনেককে ওরা অনেকক্ষণ বোঝালো, আর অনেকের শেষবারের মতো একবার নাদিয়ার সাথে কথা বলতে বলেছিল। কিন্তু অনেক নাদিয়ার শেষ দিনের ব্যবহারে অনেক কষ্ট পেয়েছে। তাই অনেক আর চায় না যে মানুষটা ওকে ভালোবাসে না সেই মানুষটাকে নিজের ভালোবাসার কথাটা বলতে। কিছুক্ষণ পর আলামিন মেহেদি চলে গেল, আর অনেক নিজের কেবিনে বসে রইল। আলামিন মেহেদি বের হতে গেলে নাদিয়া একটু সরে যায়। তারপর নাদিয়া দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে ভাবতে লাগলো, এটা আমি কি করলাম? যে ছেলেটা আমায় পাগলের মতো নিঃস্বার্থভাবে ভালোবাসে, তাকে দিনের পর দিন এভাবে কষ্ট দিলাম আমি। সামান্য একটা কথাই যে অনেক এতটা কষ্ট পাবে আমি সেটা জানতাম না। আর আমিও তো ওকে অনেক ভালোবাসি। হয়তো ওর মতো ওর মতোই ওকে ছাড়া থাকতে পারবো না আমি। ও যদি সত্যিই অন্য কোথাও বিয়ে করে নেয় তাহলে আমার কি হবে? আমিও তো ওকে ছাড়া কিছুতেই থাকতে পারবো না, যেভাবেই হোক। আমার ওকে চাই। আমি আজকেই ওর কাছ থেকে মাফ চাইবো আমার ব্যবহারের জন্য, আর ওকে নিজের ভালোবাসার কথাটাও বলে দিব। কথাগুলো ভেবেই নাদিয়া চোখের পানি মুছে নিয়ে তারপর অনেকের কেবিনের ভিতর ঢোকে। আর অনেক ওকে দেখে একবার তাই ওর দিকে তাকিয়ে তারপর বলতে শুরু করে। আরে নাদিয়া ম্যাডাম, আসুন বসুন। কিন্তু নাদিয়া বসলো না, ওইভাবেই দাঁড়িয়ে রইল।
নাদিয়াকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে অনেক আবারও বলল, কি হলো, বসুন। আমার তোমার সাথে কিছু কথা আছে। কথাটা বলতে অনেক নাদিয়ার মুখের দিকে একবার তাকিয়ে তারপর নিজের চেয়ার ছেড়ে ওঠে, গিয়ে তারপর উল্টো দিক ঘুরে জানালার দিকে এগোতে এগোতে বলল, আপনি কি বলবেন আমি জানি। দেখেন, এ কথা বলার কোনো দরকার নেই। আপনি হয়তো এখন আমাকে সরি বলবেন, ওসবের কোনো দরকার নেই। আসলে আমারই ভুল ছিল, আমি ভাবিনি এরকম একটা কিছু হবে আমার সাথে। তাই এসবের কোনো দরকার নেই। আপনার অন্য কিছু বলার থাকলে বলতে পারেন। নাদিয়া বুঝতে পারলো অনেকটাই কষ্ট পেয়েছে, আর অনেক নাদিয়ার দিকে না তাকিয়ে কথাগুলো বলল। নাদিয়া এবার ওর দিকে এগোতে এগোতে বলল, কিন্তু আমার তো বলতেই হবে। অনেক আবারও ওর দিকে তাকিয়ে আবারও মুখ ফিরিয়ে নিল। তখন নাদিয়া একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলো, আমি আমার ব্যবহারের জন্য সরি। তুমি আমাকে যখন প্রপোজ করেছিলে তখন আমি ভাবিনি যে তুমি আমায় এত তাড়াতাড়ি প্রপোজ করবে। আমি জানতাম তুমি আমায় ভালোবাসো, পছন্দ করো, কিন্তু যখন জানতে পারলাম তুমি বেকার, তখন ভেবেছিলাম আব্বু আম্মুর সামনে আমি তোমায় নিয়ে কিভাবে দাঁড়াবো। তাই চেয়েছিলাম তুমি নিজে কিছু করো যেন আমি তোমায় নিয়ে আব্বু আম্মুর সামনে দাঁড়াতে পারি। তাই তোমায় অবহেলা করেছিলাম। তারপর যখন জানতে পারলাম যে তুমি আমায় ভালোবাসো আর আমার পেছনে অনেক দিন যাবৎ ঘুরছিলে, তখন আমি আমি তোমাকে বারবার বারণ করে দিতাম যেন তুমি রেগে গিয়ে কিছু একটা করে তারপর আমার সামনে আসো, কিন্তু মুখে বলতে পারছিলাম না তুমি বেকার। আর তাছাড়া যখন তোমায় নিয়ে ভাবতে ভাবতে তোমায় ভালোবেসে ফেলেছি, তখন এই বিষয়টা আরো বেশি করে চেয়েছিলাম আমি চাইতাম, কিন্তু সেদিন যখন তোমায় ওইভাবে কথাটা বলে কষ্ট দিয়ে ফেললাম, তখন না আমার নিজের কাছেই খারাপ লেগেছে। আর যখন জানতে পারলাম তুমি এত বড় একজন ডক্টর, তখন আমার কাছে মনে হয়েছে আমি ভুল করেছি। কিন্তু বিশ্বাস করো, আমি চেয়েছিলাম তুমি কিছু একটা করো যেন আমি সবার সামনে তোমায় নিয়ে দাঁড়াতে পারি। আমি চাইনি তোমায় বেকার অবস্থায় নিয়ে গিয়ে আব্বুর সামনে দাঁড়াতে, সেটা আব্বু কিছুতেই মেনে নিত না। আমি তোমায় সত্যিই অনেক ভালোবাসি, আর ভালোবাসার কথাগুলো তোমাকে বলতে চেয়েছিলাম আমি, কিন্তু আমি পারিনি। আর না চাইতেও তোমার মনে কষ্ট দিয়ে ফেলেছি। প্লিজ অনেক আমায় মাফ করে দাও প্লিজ। নাদিয়ার কথাগুলো শোনা শেষ হলে অনেক ওর দিকে তাকালো, দেখলো নাদিয়ার চোখে পানি টলমল করছে। অনেক ভেবেছিল নাদিয়া ওকে ভালোবাসে না, কিন্তু আজকে যখন শুনতে পেল নাদিয়াও ওকে ভালোবাসে, তখন অনেকের ভেতরে একটা শীতল বাতাস বয়ে যাচ্ছিল। কিন্তু আবার যখন ভাবলো যে কাল পর্যন্ত বেকার ছিল বলে নাদিয়া ওকে ভালোবাসেনি, কথাটা ভেবেই অনেকে আবার নিজেকে স্বাভাবিক করে নিয়ে বলতে লাগলো, কি বলছেন এসব ম্যাডাম? আপনার আর আমার স্ট্যাটাসটা মেলে না। আমি আপনার সাথে কিছুতেই যাইতে চাই না। আর তাছাড়া আপনি কোথায় আর আমি কোথায়? আপনি কত বড় একজন ডাক্তার, আর আমি কোথায় একজন বেকার ছেলে? সত্যি সত্যি এসব কথা বলছেন কেন? এসব কথা বলে নিজেকে কেন ছোট করছেন? আর আমি ওইসব ভুলে গেছি। তো ওইসব কথা না বলে নিজের কাছে যান। কিন্তু আমি বলতে চাই না, আমি শুধু তোমায় চাই। আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই। আমি তোমায় অনেক ভালোবাসি। কিন্তু আমিও সেটা চাই না, কারণ আমার পক্ষে আর তোমাকে ভালোবাসাটা সম্ভব না। অনেক কষ্ট পেয়েছি এই কয়েকটা দিন। বুঝতে পেরেছি ভালোবাসা সবার জন্য না। আবারও যে তুমি আমার সাথে এরকম করবে না, তার কি গ্যারান্টি আছে? কথাগুলো অনেক নাদিয়ার দিকে না তাকিয়ে বলল। এবার নাদিয়া আর নিজেকে সামলাতে পারলো না অনেকের কথায়, কান্না করে দিয়ে দৌড়ে গিয়ে বিদ্যুতের গতিতে নাদিয়া অনেককে পিছন থেকে জড়িয়ে ধরে ও শার্টটা আঁকড়ে ধরে কান্না করতে লাগলো। আর অনেক সেখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। নাদিয়া আজকে নিজে থেকে প্রথমবার অনেককে জড়িয়ে ধরেছে। অনেক বেশ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর আবারও যখন নাদিয়ার করা অবহেলার কথা যখনই মনে পড়লো, তখন অনেক নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে নাদিয়া ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলো, প্লিজ অনেক আমার ছেড়ে দিও না। আমি তোমার ছাড়া থাকতে পারবো না। ভুল করেছি আমি, তার জন্যে তুমি আমায় এইভাবে কষ্ট দিও না। আমি তোমাকে সত্যিই অনেক ভালোবাসি, কিন্তু আমি চেয়েছিলাম তুমি কিছু একটা করো যার জন্য আমি তোমায় নিয়ে আব্বুর সামনে দাঁড়াতে পারবো, নিজের ভালোবাসার কথাটা ওদের বলতে পারবো। প্লিজ আমায় একটাবার মেনে নাও। সেটার কখনো সম্ভব না। আর আমি তোমাকে ভালোবাসি না, তাই ছেড়ে দাও আমাকে। আর আমি তো তোমার অসহ্যের কারণ, তাই শুধু শুধু অসহ্যকর মানুষটাকে কেন জড়িয়ে ধরেছ? তুমি তো চাও না আমি তোমাকে ভালোবাসি, তোমার কাছে আসে। না, এখন চাই, আর আগেও চাইতাম, অনেক করে চাই। প্লিজ অনেক একটাবার আমায় তোমার তোমার করে নাও। অনেক আমি তোমার ছাড়া থাকতে পারবো না, সত্যি মরে যাবো আমি তোমায় ছাড়া। যদি তোমায় না পাই আমি মরে যাবো। নাদিয়ার কান্নাতে এমনিতেই অনেকের কষ্ট হচ্ছিল। নিজের ভালোবাসার মানুষটাকে কান্না করতে দেখলে যে কারোরই কষ্ট হবে। তারপর অনেক যেখানে নাদিয়াকে এতটা ভালোবাসে, আর যখন অনেক শুনলো নাদিয়া ওকে ছাড়া থাকতে পারবে না,
ওকে ছাড়া মরে যাবে। কথাটা বলতে অনেক আর নিজেকে কন্ট্রোল করতে পারল না। নাদিয়াকে ছাড়িয়ে নিয়ে বিদ্যুতের গতিতে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরল। নাদিয়া ওর বুকে মুখ গুজে দিয়ে ওর শার্টটা শক্ত করে আঁকড়ে ধরে জোরে জোরে কান্না করে উঠল আর বলল, আমি সরি অনেক, আমি তোমায় অনেক কষ্ট দিয়েছি, প্লিজ আমায় মাফ করে দাও। আমি তোমাকে সত্যিই অনেক ভালোবাসি, আমি থাকতে পারবো না তোমায় ছাড়া। আমি জানি তুমি আমাকে ভালোবাসো। প্লিজ পাগলি, কান্না করো না। আমার ডাক্তার নিয়ে কান্না করলে আমার যে খুব কষ্ট হয়। একটু শান্ত হও। প্লিজ তুমি আমায় ছেড়ে দিও না, আমার ছেড়ে যেও না। আরে পাগলি, ভালোবেসেছি কি ছাড়ার জন্য? তাহলে ছেড়ে দেবো কেন? এই দেখো, তোমাকে তো নিজের বুকে জড়িয়ে ধরেছি। এখন কান্না থামাও। কিন্তু নাদিয়া কান্না করতে করতে হেঁচকি তুলে ফেলেছিল। অনেক এবার ওকে জোর করে ছাড়িয়ে নিয়ে তারপর ওর মুখের দুই পাশে হাত দিয়ে ওর চোখের পানিগুলো হাতে মুছে না দিয়ে এবার নিজের ঠোঁটগুলো দিয়ে শুষে নিল। তারপর ওর কপালে একটা কিস করলো। এবার নাদিয়া হঠাৎ করে অনেকের চুলগুলো আঁকড়ে ধরে নিজের ঠোঁটের সাথে ঠোঁটগুলো লাগিয়ে দিল। অনেকও এবার ওকে কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিল। আর নাদিয়া অনেক দুজনকে কিস করতে লাগলো। এই প্রথমবার নাদিয়া নিজে থেকে অনেকের সাথে রেসপন্স করলো। অনেকক্ষণ যাবৎ অনেক নাদিয়াকে আদর করলে নাদিয়ার কান্না থামে। সেই দিনই ওর বাসায় যাই, তারপর আব্বু আম্মুর সাথে কথা বলে। অনেকের আব্বু আম্মু ওই দিনই নাদিয়ার বাসায় গিয়ে বিয়ের কথা বললে নাদিয়ার আব্বু আম্মু রাজি হয়ে যায়। তো আজকে সেই দিনটা, যেদিনে ওদের ভালোবাসা পূর্ণতা পাবে। হ্যাঁ, আজকে ওদের বিয়েটা হয়ে গেছে। অনেক নাদিয়াকে নিয়ে বাসায় আসার সময় নাদিয়া অনেক কান্না করেছে, অনেকের বুকে মুখ গুজে। অনেক ওকে এক হাতে জড়িয়ে ধরে রেখে সান্ত্বনা দিয়েছে। কিন্তু নাদিয়া ওর আব্বু আম্মুকে ছেড়ে আসার সময় অনেক কান্না করেছিল। এই কান্নাটা অনেক থামাতেই পারেনি। বাসায় আসার পর অনেক নাদিয়াকে গাড়ি থেকে নামাতে আম্মু এসে ওদের বরণ করে নেয়। আর তারপর সব ফর্মালিটি পূরণ করে আম্মু ওকে বলে, আব্বু যাও, নাদিয়া মামুনিকে নিয়ে তোমার রুমে নিয়ে যাও। কথাটা বলতেই অনেক নাদিয়াকে কোলে তুলে নেয়। আর হঠাৎ করে কোলে তুলে নেওয়াতে ভয় পেয়ে গিয়ে নাদিয়ার চোখগুলো বন্ধ করে নিয়ে অনেকের গলাটা শক্ত করে জড়িয়ে ধরে। তখন অনেক দেখে নাদিয়ার মুখে একটা ভয় এসে ভর করেছে। তখন অনেক একটা মুচকি হাসি দিয়ে নাদিয়াকে নিয়ে তারপর নিজের রুমে চলে যায়। অনেকের রুমটা বাসরের সাজে সাজানো হয়েছে। অনেক আবারও একটা মুচকি হাসি দিয়ে তারপর নাদিয়াকে বিছানায় বসিয়ে দেয়। আর কিছু বলতে যাবে এর আগে ও সব কাজিনগুলো এসে নাদিয়াকে ঘিরে ধরে। একবার নাদিয়া অনেকের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয়। এর মাঝে আলামির মেহেদি অনেককে টানতে টানতে ছাদে নিয়ে যায়। তারপর অনেক রাত অবধি ওরা তিনজন আড্ডা দেয়। আলামিন মেহেদি বারবার অনেকে খোঁচা মেরে কথা বলছিল কেমন হবে ওর বাসর রাত সেই সম্পর্কে। রাত 12টার দিকে আম্মু খেয়াল করে অনেক রুমে নেই। তারপরও আম্মুকে খুঁজতে খুঁজতে ছাদে গিয়ে দেখে অনেক ছাদে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। আসলে অনেক ওদের অনেকবার রুমে যাওয়ার কথা বলেছিল, কিন্তু ওরাই ওকে যেতে দেয়নি। আব্বু, তুমি এখনো রুমে যাওনি? যাও, নাদিয়া মামুনি একা বসে আছে। অনেক এবার একটা শয়তানি হাসি দিয়ে আলামিন মেহেদির দিকে তাকিয়ে তারপর রুমের দিকে চলে গেল। আলামিন মেহেদি চেয়েছিল ওকে আটকে রাখতে, কিন্তু অনেক বলেছিল বেশি দেরি করলে আব্বু আম্মুকে ঠিকই খুঁজে নিয়ে যাবে। তারপর অনেক দেরি না করে রুমে ঢুকে যায়। তারপর রুমে ঢুকে দেখে নাদিয়ার বিছানার উপর একটা ঘোমটা দিয়ে বসে আছে। অনেকের উপস্থিতি টের পেয়ে নাদিয়া খাট থেকে নেমে আসে। আর এর মাঝে অনেক দরজা বন্ধ করে দিলে সামনের দিকে ঘুরতেই নাদিয়া ওর পা ছুঁয়ে সালাম করতে গেলে অনেক ওকে উঠিয়ে নিয়ে বুকে জড়িয়ে নেয়। নাদিয়া ওকে শক্ত করে জড়িয়ে ধরে। তখন অনেক নাদিয়ার মাথায় নিজের থুতনি ঠেকিয়ে বলে, আচ্ছা পাগলি, তুমি কি ভেবেছো প্রথমে? অনেকের হঠাৎ এরকম কথায় নাদিয়া এবার ওকে ছেড়ে দিয়ে ওর মুখের দিকে তাকায়। তখন অনেক ওর কোমর জড়িয়ে ধরে। আর নাদিয়া ওর গলাটা জড়িয়ে ধরতেই অনেক ওর কপালে কিস করে বলে, কি হলো বলো? যেটা হবে সেটাই। সে কি কথা? তোমার কোনো ইচ্ছে নেই? আর আমার তো ইচ্ছে আছে। একটা মেয়ে বেবি হবে, ঠিক তোমার মতো। শুধু আমাকে আব্বু বড় রাখবে। মানে কি আমায় বলবে না আম্মু? তোমাকে আম্মু না বললে কি পাশাপাশি ভাবি কি বলবে? কথাটা বলি অনেক এক গাল হেসে দিল। আর নাদিয়া ওর বুকে কিলঘুষি মারতে মারতে বলল, যা দুষ্ট, এসব কি বলো? তারপর ওরা বেশ কিছুক্ষণ দুজন দুজনের দিকে পলকহীনভাবে তাকিয়ে রইল। তারপর নাদিয়া বলল, আচ্ছা শোনো, হ্যাঁ বলো পাগলি। আমার না খুব ইচ্ছা আমার টুইন বেবি হবে।
যেটাই হোক সমস্যা নেই, তাই আমি সবসময় আল্লাহর কাছে চেয়েছি আমাদের যেন দুটো মানে বেবি দেয় একসাথে। দাঁড়াও দাঁড়াও, তার মানে তুমি আগে থেকে ভেবে রেখেছিলে আমার সাথে তোমার বিয়ে হবে আর আমাদের টুইন বেবি হবে, তাই তো? অনেক কথাটা বলতেই নাদিয়া লজ্জায় মুখটা নামিয়ে নিল। এবার অনেক ওর মুখটা উঁচু করে বলল। আচ্ছা চলো তাহলে মিশন শুরু করি। কথাটা বলতেই নাদিয়ার লজ্জাটা আরও বেড়ে গেল। তখন অনেক বলল। আরে ডাক্তারনি ম্যাডাম, এত লজ্জা পেলে চলে? আগে ফর্মালিটিগুলো পূরণ করি, তারপর নয় আদর করাটা শুরু করি। এই এইভাবে কেউ বলে আমার না লজ্জা লাগে? হ্যাঁ সেটা জানি, এখন যাও উজু করে এসো। নাদিয়া আর অনেক দুজনেই দুরাকাত নফল নামাজ পড়ে তারপর নতুন জীবনের জন্য হাত তুলে মোনাজাত করলো। মোনাজাত শেষ হলে অনেক নাদিয়াকে কোলে তুলে নিয়ে বিছানায় বসিয়ে দেয়। তারপর ওদের বিয়ের সময় যে টাকাগুলো দেনমোহর লেখানো হয়েছিল অনেক সব পরিশোধ করে দেয়। নাদিয়া খুশিতে অনেককে জড়িয়ে ধরলে অনেকও ওকে শক্ত করে জড়িয়ে ধরে। তারপর নাদিয়া ওকে ছেড়ে দিয়ে অনেকের ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিয়ে কিস করতে থাকে। অনেক নিজের শরীরের ভর ছেড়ে দিলে দুজনে বিছানায় শুয়ে পড়ে। অনেক আস্তে আস্তে নাদিয়ার ওপর উঠে যায় আর নাদিয়া অনেকের স্পর্শগুলো উপভোগ করছিল। নাদিয়ার ঠোঁট ছেড়ে দিয়ে অনেক ওর গলায়, নাকে, কানে সব জায়গায় ছোট্ট ছোট্ট করে কিস করতে থাকে। আর নাদিয়া আস্তে আস্তে কেঁপে কেঁপে উঠছিল। অনেকের গরম নিঃশ্বাস নাদিয়ার ঘাড়ে পড়তেই নাদিয়া অনেকের চুলগুলো আঁকড়ে ধরে। এবার অনেক নাদিয়ার শরীর থেকে সব কাপড় আস্তে আস্তে খুলে ফেলে আর ও সারা শরীরে কিস করতে থাকে। যতবার অনেকের ঠোঁটের স্পর্শগুলো নাদিয়ার শরীরে পড়ছিল নাদিয়া ততবারই ঘন ঘন নিঃশ্বাস ফেলছিল আর ওর চুলগুলো শক্ত করে আঁকড়ে ধরছিল। এক পর্যায়ে নাদিয়াও আর থাকতে না পেরে অনেকের সেরোয়ানিটা খুলে দেয়। তারপর অনেক নাদিয়ার শরীরে কিস করতে থাকে। নাভিতে কয়েকটা ডিপলি কিস করতেই নাদিয়া আর থাকতে না পেরে অনেকের শক্ত করে আঁকড়ে ধরে। সাথে সাথে অনেক একটা মুচকি হাসি দিয়ে নাদিয়াকে নিজের ভালোবাসার চাদরে মুড়ে নেয়। আজকে সারা রাত শুধু নাদিয়া আর অনেকের ভালোবাসার কাটুক। তো গল্পটা এখানেই সমাপ্ত করলাম। আর ভাবতে পারেন যে এই বিয়ে আর পবিত্র বন্ধন এর মধ্যে দিয়ে শেষ করে দিই কেন? আসলে এরপর আর লিখতে ইচ্ছে করে না। তবু যদি কখনো শুনতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। একদম বাচ্চা কাচ্চা পর্যন্ত বিষয়টা নিয়ে যাব। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।